হ্যালো স্টুডেন্ট, আমরা আগের ক্লাসে সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য এবং নগর পরিকল্পনা পড়েছি। তোরা দেখেছিস, ঠিক আছে? তোদেরকে আমি সুন্দরভাবে সেই টপিকটা বুঝিয়েছিলাম। আজকের এই ক্লাসে আমরা শুরু করব অর্থনৈতিক জীবন, অর্থাৎ ইকোনমিক লাইফ। সিন্ধু সভ্যতার মানুষের অর্থনৈতিক জীবন কেমন ছিল সেই সম্বন্ধে আজকের ক্লাসে তোদের সঙ্গে আলোচনা করব। তো তোদের প্রত্যেকে রিকোয়েস্ট করব ক্লাসটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাক, তাহলে আমরা সিন্ধু সভ্যতার পরবর্তী পার্ট অর্থনৈতিক জীবন, যেটা আমরা একটা ফার্স্ট পার্ট করেছি, যেখানে আমরা সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য, সিন্ধু সভ্যতা কোথায় অবস্থিত ছিল এবং সিন্ধু সভ্যতার মানুষজনের জীবনযাত্রা কেমন ছিল এবং তাদের নগর কেমন ছিল, এই সমস্ত পড়েছি। এই ক্লাসে আমরা সিন্ধু সভ্যতার মানুষের অর্থনৈতিক জীবন, অর্থাৎ তারা কিভাবে টাকা পয়সা উপার্জন করতো, ঠিক আছে, এই সম্বন্ধে আমরা কিন্তু আলোচনা করব। সিন্ধু সভ্যতার মানুষের ইকোনমিক লাইফ, ঠিক আছে? তবে শুরু করা যাক। প্রথমত যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে কৃষি ব্যবস্থা। এই কৃষি ব্যবস্থা ছিল সিন্ধু সভ্যতার মানুষের অর্থ উপার্জনের প্রধান মাধ্যম, ঠিক আছে? এই জীবিকাটা কৃষি ব্যবস্থা জীবিকা, এটা মানুষের প্রধান জীবিকা ছিল সিন্ধু সভ্যতার মানুষের। ফার্স্ট পয়েন্ট বলা আছে, সিন্ধু নদের উপত্যকায় লোকেরা নভেম্বরে জমির বন্যার জল চলে যাওয়ার পরে, কি বলেছে, সিন্ধু নদের উপত্যকায় লোকেরা নভেম্বরে জমির বন্যার জল চলে যাওয়ার পরে গম ও যবের বীজ বপন করত। বোঝা গেছে? তাহলে সিন্ধু নদের উপত্যকায়, অর্থাৎ সিন্ধু নদী যে রয়েছে, ঠিক আছে, সিন্ধু নদীর এই যে উপত্যকা বরাবর, এই উপত্যকা অঞ্চলে মানুষ কিন্তু গম ও যবের চাষ করত নভেম্বর মাসে, ঠিক আছে, জমিতে বন্যার জল চলে যাওয়ার পরে, এবং এপ্রিল মাসে শস্য কেটে ঘরে তুলত। অর্থাৎ নভেম্বর মাসে মানুষজন চাষবাস করত, বীজ বপন করত, এবং সেই ফসল যখন পরিপূর্ণ হয়ে উঠত, সেই ফসলকে কিন্তু এপ্রিল মাসে শস্য ঘরে তুলত, ঠিক আছে? এখানকার অধিবাসীরা গম, যব, সরিষা, কড়াই রায়, ধান, তুলা, খেজুর এবং তরমুজের চাষ করত। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এখানকার অধিবাসীরা কি কি চাষ করত? গম চাষ করত, যব চাষ করত, সরিষা চাষ করত, কড়াই রায় চাষ করত, ধান, তুলা, খেজুর এবং তরমুজের চাষ করত। এখান থেকে কোশ্চেন তুলে দেয় যে সিন্ধু সভ্যতার মানুষ কোন ফসলে চাষ করত না, ঠিক আছে? সেখানে হয়তো কিছু অপশনের মধ্যে হয়তো এখানে দিয়ে দিল গম, যব, সরিষা, তার সঙ্গে হয়তো দিয়ে দিল ভুট্টা। তো তুমি এখানে যেহেতু ভুট্টা পাচ্ছ না, তো তোমাকে ভুট্টা অপশনটা চুজ করতে হবে, ঠিক আছে? এরকম ধরনের কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে? আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম। তাহলে এটাও ইম্পর্টেন্ট লাইন। এখানকার অধিবাসীরা গম, যব, সরিষা, কড়াই রায়, ধান, তুলা, খেজুর এবং তরমুজের চাষ করত। সিন্ধু সভ্যতার লোকেরাই প্রথম তুলা চাষ করতে শেখে। সিন্ধু সভ্যতার মানুষজনই প্রথম তুলা চাষ করতে শেখে। কাঠের লাঙ্গল দিয়ে কালীবঙ্গান অঞ্চলের লোকেরা কৃষি জমি আবাদ করতে শেখে। ভিভিআইপি। কাঠের লাঙ্গল এর ব্যবহার কোথায় প্রথম দেখা যায়? সিন্ধু সভ্যতার কালীবঙ্গান অঞ্চলে। কাঠের লাঙ্গল দিয়ে কালীবঙ্গান অঞ্চলের লোকেরা কৃষি জমি আবাদ করতে শেখে, ঠিক আছে? তারপর বিরাট আকারে গৃহপালিত পশু পালন করতে শেখে। গরু পালনের পাশাপাশি তারা কুকুর পুষতে লাগলো। গরু তো পালন করতো গৃহপালিত পশু হিসাবে, বিরাট আকারে মানুষজন পশুপালন কিন্তু শিখেছিল মধ্যপ্রস্তর যুগ থেকে, কিন্তু বিরাট আকারে অনেক পশু পালন করতে শেখে কিন্তু এই সিন্ধু সভ্যতার মানুষজন, ঠিক আছে? এবং গরুর পাশাপাশি কুকুরও পুষতে লাগলো। ঘোড়া সব সময় তারা ব্যবহার করতো না, কিন্তু হাতি ব্যবহার করত, ঠিক আছে? ঘোড়ার ব্যবহার তাদের সেরকম ছিল না, কিন্তু হাতির ব্যবহার সবসময় তারা করত। সুরকোদ্দা ঘোড়া ও কুকুর এবং রোপার অঞ্চলে মানুষদের সঙ্গে তাদের কবর আবিষ্কৃত হয়েছে। কি বলেছে? সুরকোদ্দা ঘোড়া ও কুকুর, ঠিক আছে? এই কুকুর এবং সুরকোদ্দা ঘোড়ার সঙ্গে মানুষের কবর আবিষ্কৃত হয়েছে রোপার অঞ্চলে। রোপার অঞ্চলে খনন কার্য চালিয়ে মানুষের কবরের সঙ্গে সুরকোদ্দা ঘোড়া এবং কুকুর পাওয়া গেছে।
জীবনযাপনের জন্য তারা প্রচুর পরিমাণে ফসল ফলাতো। প্রধান জীবিকা কৃষিকাজ। সিন্ধু সভ্যতার মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। তো প্রধান জীবিকা যেহেতু কৃষিকাজ, সেহেতু জীবন ধারণের জন্য তারা প্রচুর পরিমাণে ফসল ফলাতো। খামার বাড়িতে তারা শস্য দানা গুদামজাত করত। খামার বাড়িতে তারা ফসল কেটে খামারে আনার পর এবং সেই খামার বাড়িতে তারা শস্য দানা যেমন এখানে গম, যব, সরিষা, কোড়াই রায়, ধান ইত্যাদি কিন্তু তারা গুদামজাত করত খামার বাড়িতে। ঠিক আছে, তারপরে আমরা কৃষিকাজের পরে আমরা পড়ব সিন্ধু সভ্যতার ব্যবসা বাণিজ্য। ঠিক আছে, তাহলে আমাদের কৃষি ব্যবস্থা যেমন একটা অর্থ উপার্জনের উপায় ছিল, সিন্ধু সভ্যতার মানুষের কৃষি কাজ করে তারা সেই কৃষি মানে ফসল আমদানি রপ্তানি করে যেমন অর্থ উপার্জন করত, সেরকমই কিন্তু ব্যবসা বাণিজ্য তাদের অর্থ উপার্জনের এক অন্যতম মাধ্যম ছিল। তাহলে এখানে কি লেখা আছে, ট্রেড অ্যান্ড কমার্স, সিন্ধু সভ্যতা যুগে ব্যবসা বাণিজ্য কেমন ছিল সে সম্পর্কে আমরা জানব। অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য তখনকার সময়ে বেশ সুদৃঢ় ছিল। অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য তখনকার দিনে বেশ সুদৃঢ় ছিল। ঠিক আছে, মানুষ কিন্তু অভ্যন্তরীণ মানে সভ্যতার অঞ্চলে মানুষ তো ব্যবসা করতোই, তার সঙ্গে সঙ্গে অন্য সভ্যতার মানুষদের সঙ্গে কিন্তু সেই সময় যেমন মেসোপটেমিয়ান সভ্যতা, মিশরীয় সভ্যতা, এই সমস্ত অন্যান্য সভ্যতার সঙ্গে বৈদেশিক বাণিজ্য কিন্তু তখনকার সময়ে মানুষ করত। তখন ধাতব মুদ্রার কোনো প্রচলন ছিল না, ধাতুর তৈরি কোনো রকম মুদ্রা ছিল না। এখন যেমন আমরা ধাতুর মুদ্রা ব্যবহার করি, হ্যাঁ, 10 টাকা 5 টাকা, কিন্তু তখনকার সময় ধাতুর মুদ্রার প্রচলন ছিল না। সব ব্যবসা বাণিজ্য চলত বিনিময় প্রথার মাধ্যমে। তাহলে সমস্ত ব্যবসা বাণিজ্য বিনিময় প্রথার মাধ্যমে চলত। হয়তো কারুর ধান চাষ ভালো হয়, তো কারুর গম চাষ ভালো হয়, তো সে তাকে ধান দিত এবং গম নিত। এভাবে মানে একে অপরের পণ্য আদান প্রদান করে কিন্তু তারা ব্যবসা বাণিজ্য করত। কারোর কাছে হয়তো সরিষা চাষ ভালো হয়, কারো কাছে গম চাষ ভালো হয়, তো যে সরিষা চাষ করে তার গম প্রয়োজন হলে সে একে সরিষা দিয়ে গম নিত, মানে আদান প্রদান করে কিন্তু কাজ চলত। ঠিক আছে, বিনিময় প্রথা। টাকা বা মুদ্রার প্রচলন ছিল না সে সময়, ধাতব মুদ্রার। হরপ্পা সভ্যতার সময় ওজন ও পরিমাপ সঠিকভাবে নিয়ন্ত্রিত হতো। মানুষজন কিন্তু ওজন পরিমাপের দিকে কিন্তু অনেক বেশি সচেতন এবং এটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করত। চুনাপাথর প্রভৃতি দিয়ে ওজনের পরিমাপ নির্দিষ্ট করা হতো। চুনাপাথর ব্যবহার করে ওজনের পরিমাপ নির্দিষ্ট করা হতো। এবং বাটখারাগুলি ছিল কিলক আকারের, অর্থাৎ কিউবিক্যাল, মানে আমরা যদি বলি ঘন আকারের, এরকম ধরনের। কিউবিক্যাল মানে আমরা এরকম ধরনের বাটখারার ছবি দেখতে পাবো, এরকম ধরনের। ঠিক আছে, কিলক বা কিউবিক্যাল আকারের ছিল বাটখারাগুলি। কোন পাথর দিয়ে তৈরি? চুনা পাথর দিয়ে তৈরি। ঠিক আছে, এবং পরিমাপের একক ছিল এই যে 16, যেমন 1 আনা 2 আনা, মানে 16 মানে 16 আনা ধরতে পারো। 1 আনা 2 আনা 4 আনা 8 আনা 16 আনা 32 আনা 64 আনা। আমরা যেমন এখন 16 আনা মানে জানি 1 টাকা, 1 টাকা ইকুয়াল টু 16 আনা। তো সেই সময় এরকম ধরনেরই একক ছিল। 1 আনা 2 আনা 4 আনা 8 আনা 16 আনা 32 আনা 64 আনা, এইভাবেই ভাগ ছিল। মসৃণ যন্ত্রপাতি, শাঁখ, গয়না, কাপ ডিশ প্রভৃতির কাজ শিখেছিল। তাহলে মানুষজন মসৃণ যন্ত্রপাতি তৈরি করতে পারত, শাঁখ, গয়না, কাপ ডিশ প্রভৃতি আমদানি রপ্তানি করত, এবং সেখান থেকেও মানুষ ব্যবসা বাণিজ্য করে রোজগার করত বা অর্থ উপার্জন করত। এগুলির কাঁচামাল বিভিন্ন দেশ থেকে আসতো। এই যে মসৃণ যন্ত্রপাতি, শাঁখ, গয়না, কাপ ডিশ, এই যে মানুষজন তৈরি করত এবং সেগুলোকে ব্যবসার কাজে লাগাতো। ঠিক আছে, তো সেই সমস্ত জিনিস যে তৈরি করতো তার কাঁচামাল বিভিন্ন দেশ থেকে আসতো, বিভিন্ন দেশ বা বিভিন্ন রাজ্য থেকে। যেমন উত্তর কর্ণাটক থেকে সোনা ও রূপো, আফগানিস্তান এবং ইরান থেকে
গাঢ় নীল রঙের মূল্যবান পাথর বালুচিস্তান ও ক্ষেত্রী থেকে তামা আসতো। তাহলে এরকম ধরনের কোশ্চেন দিয়ে দেয় যে সিন্ধু সভ্যতার মানুষ সোনা ও রূপো কোথার থেকে আমদানি করত, তাহলে সেটার উত্তর হবে উত্তর কর্ণাটক। উত্তর কর্ণাটক থেকে সোনা ও রূপো আমদানি করত। আফগানিস্তান এবং ইরান থেকে গাঢ় নীল রঙের মূল্যবান পাথর এবং বালুচিস্তান ও ক্ষেত্রী, রাজস্থানের ক্ষেত্রী খনি থেকে তামা আমদানি করত। ঠিক আছে, তো এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তামা কোথা থেকে আসতো? বালুচিস্তানের ক্ষেত্রী খনি, তামা কোথা থেকে আসতো? বালুচিস্তান ও রাজস্থানের ক্ষেত্রী খনি থেকে। ঠিক আছে, নেক্সট চানহুদড়ো এবং লোথালে চানহুদড়ো এবং লোথালে পুঁতির মালা তৈরির কারখানার সন্ধান পাওয়া গিয়েছে। চানহুদড়ো এবং লোথাল সিন্ধু সভ্যতা অঞ্চলের দুটো নগর। চানহুদড়ো এবং লোথালে পুঁতির মালা তৈরির কারখানার সন্ধান পাওয়া গিয়েছে এবং এগুলি বিদেশেও রপ্তানি হতো। তাহলে চানহুদড়ো এবং লোথাল হলো সিন্ধু সভ্যতার দুটি নগর। ঠিক আছে, তাহলে এই দুটি নগরে পুঁতির মালা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে এবং যে মালাগুলি বিদেশেও রপ্তানি হতো, বিদেশের মানুষজনও কিন্তু এই মালার ব্যবহার করত। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। চানহুদড়ো এবং লোথালে পুঁতির মালা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। চানহুদড়ো সিন্ধু সভ্যতার একটি নগর এবং লোথালও সিন্ধু সভ্যতার একটি নগর, যেখানে পুঁতির মালা তৈরির কারখানার সন্ধান পাওয়া গিয়েছে। ঠিক আছে, পুঁতির মালা তৈরি করতো মানুষজন, সেটার কারখানা পাওয়া গেছে, ব্যবসা বাণিজ্য করতো সেটা নিয়ে, এবং এগুলি বিদেশে রপ্তানিও করা হতো। সেই যে মালা তৈরি হতো সেগুলি বিভিন্ন দেশে কিন্তু সেই সময়ের মানুষ রপ্তানি করত। তাহলে আমদানি রপ্তানি করতো মানে এটা তখন জলপথে করতো। ঠিক আছে, জলপথে জাহাজ বা নৌকার মাধ্যমে সমস্ত কিছু কিন্তু আমদানি রপ্তানি সেই সময় হতো। সেটা এখানে বলা হয়েছে লোথালে বন্দরের সন্ধান পাওয়া গিয়েছে। তাহলে লোথাল অঞ্চলে কিন্তু লোথাল, এই যে আমরা পড়লাম, সিন্ধু সভ্যতার একটা নগর যেখানে বন্দরের সন্ধান পাওয়া গেছে। বন্দর অবশ্যই ছিল সেই সময়, মানে এই যে জলপথে ব্যবসা বাণিজ্য হতো, ব্যবসা বাণিজ্য করার জন্য বন্দরের প্রয়োজন। ঠিক আছে, সেটা লোথালে তার সন্ধান পাওয়া গেছে। তাহলে সিন্ধু সভ্যতায় প্রথম বন্দরের সন্ধান কোথায় পাওয়া গেছে যদি কোশ্চেন থাকে, তাহলে সেটা হবে লোথাল। রংপুর এবং সোমনাথ এবং বালাকোটে সমুদ্র বন্দরের সন্ধান মিলেছে। রংপুর, সোমনাথ এবং বালাকোট, এই যে বিভিন্ন জায়গায় সমুদ্র বন্দরের সন্ধান মিলেছে। বিদেশে যাওয়ার পথ ছিল সুতকাগেন্ডর ও সাতকাহ। তাহলে বিদেশে যাওয়ার পথ ছিল সাতকাঞ্জোদাড়, এই যে লেখা রয়েছে সাতকাঞ্জোদাড় ও সাতকাহ। বিদেশে যাওয়ার পথ ছিল সাতকাঞ্জোদাড় ও সাতকাহ। অভ্যন্তরীণ পরিবহনের মাধ্যম ছিল গরুর গাড়ি। রপ্তানি হতো বিদেশে অন্য সভ্যতায় জলপথে নৌকার মাধ্যমে, নৌকা বা জাহাজের মাধ্যমে। কিন্তু অভ্যন্তরীণ ব্যবসার জন্য কিন্তু গরুর গাড়ির ব্যবহার করা হতো। মানে সিন্ধু সভ্যতার অঞ্চলে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য নিয়ে যাওয়ার জন্য গরুর গাড়ির ব্যবহার করত, কিন্তু জলপথে যাওয়ার জন্য নৌকা বা ছোট ছোট জাহাজের সে সময় মানুষ ব্যবহার করত আমদানি রপ্তানি করার জন্য। নেক্সট ব্যবসা বাণিজ্য সম্বন্ধে আমরা পড়ব। হ্যাঁ, আমরা আগে তো ব্যবসা বাণিজ্য সম্বন্ধে পড়ছি, তো ব্যবসা বাণিজ্য সম্বন্ধে রয়েছে প্রত্যেক ব্যবসায়ী তাদের নিজস্ব শিলমোহর ব্যবহার করত। সে সময় শিলমোহর পাওয়া যেত, পাথরের ওপরে বিভিন্ন পশু পাখির ছবি খোদাই করে শিলমোহর তৈরি করা হতো। ঠিক আছে, এবার সেই শিলমোহরে বিভিন্ন পশুর ছবি থাকতো এবং কিছু লেখা থাকতো, যে লেখাগুলো কিন্তু পাঠোদ্ধার করা যায়নি। শিলমোহরে থাকতো ধর্মীয় কোনো বৈশিষ্ট্য এবং এর সংক্ষিপ্ত বিবরণ লেখা থাকতো। হরপ্পা শিলমোহরে শক্ত পাথরে বর্গাকারে তৈরি ছিল। তাহলে এই যে শিলমোহর ছিল না, এই শিলমোহর কিন্তু বর্গাকার আকারের ছিল। ঠিক আছে, শিলমোহর বর্গাকার আকারে তৈরি করা হতো। বর্গাকার আকারে শিলমোহর তৈরি করা হতো এবং শিলমোহরে বিভিন্ন ধরনের বিবরণ লেখা থাকতো, যেটা পাঠোদ্ধার করা যায়নি। তাছাড়াও বিভিন্ন পশু পাখির ছবি কিন্তু আঁকা থাকতো। সম্ভবত এই শিলমোহরের প্রাথমিক উদ্দেশ্য ছিল নিজ নিজ সম্পত্তির মালিকানা অধিকার বজায় রাখা।
সম্ভবত এই শিলমোহরের প্রাথমিক উদ্দেশ্য ছিল নিজ নিজ সম্পত্তির মালিকানার অধিকার বজায় রাখা। ঠিক আছে, তাহলে এই শিলমোহরে ব্যবসায়ীরা নিজেদের সম্পত্তির মালিকানার অধিকার বজায় রাখত, রক্ষা কবচ হিসাবে এটি ব্যবহার করত। তাহলে আমরা শিলমোহরের ব্যবহার দেখতে পাই সিন্ধু সভ্যতায়, যেগুলি বর্গাকার আকারের ছিল, বর্গাকার আকারের, এবং সেখানে বিভিন্ন লেখা থাকতো যেগুলো পাঠোদ্ধার হয়নি, এবং আমরা ইন্টারনেটে সার্চ করলে দেখতে পাবো বিভিন্ন পশু পাখির ছবিও কিন্তু সেখানে দেওয়া থাকতো। 2350 খ্রিস্টপূর্বাব্দ এবং তার পরবর্তীকালে মেসোপটেমিয়ার তথ্য অনুসারে প্রাচীনকালের সিন্ধু অঞ্চলের বর্তমান নাম মেলুহার সঙ্গে ব্যবসা বাণিজ্যের সুসম্পর্ক ছিল। তাহলে এখানে পয়েন্টটা কি বলেছে, 2350 খ্রিস্টপূর্বাব্দ এবং তার পরবর্তীকালে, তাহলে 2350 খ্রিস্টপূর্বাব্দ এবং তার পরবর্তীকালে মেসোপটেমিয়ার তথ্য অনুসারে, মেসোপটেমিয়ার যে খনন কার্য হয়েছে সেখানে তথ্য অনুসারে প্রাচীনকালে সিন্ধু অঞ্চলের মানুষের, মানে অ্যাকচুয়ালি সিন্ধু অঞ্চলের মানুষের মেলুহার সঙ্গে, যার বর্তমান নাম মেলুহার সঙ্গে ব্যবসা বাণিজ্যের সুসম্পর্ক ছিল। এটা মেসোপটেমিয়ার তথ্য অনুসারে জানতে পারা যায়। তাহলে সিন্ধু সভ্যতার মানুষজনের মেলুহার সঙ্গে একটা ব্যবসা বাণিজ্যের সুসম্পর্ক ছিল। মেসোপটেমিয়ার শিলমোহর ও ধাতুর সন্ধান পাওয়া গিয়েছে। তাহলে মেসোপটেমিয়ায় শিলমোহর ও ধাতুর সন্ধান পাওয়া গেছে। সুমেরের সঙ্গে তখনকার দিনে ব্যবসা বাণিজ্য চলতো, তা এই তথ্যে জানা যায়। মেসোপটেমিয়ায় শিলমোহর ও ধাতুর সন্ধান পাওয়া গেছে। তাহলে মেসোপটেমিয়ায় যে খনন কার্য হয়েছে সেখানে সিন্ধু সভ্যতার শিলমোহর এবং ধাতুর সন্ধান পাওয়া গেছে। এখান থেকে বোঝা যায় যে সেই মেসোপটেমিয়া সভ্যতার সঙ্গেও সিন্ধু সভ্যতার মানুষের ব্যবসা বাণিজ্য চলতো, এবং সুমেরের সঙ্গেও তখনকার দিনে ব্যবসা বাণিজ্য চলতো, তা এই তথ্যে জানা যায়। ঠিক আছে, তাহলে সুমের অঞ্চলের সঙ্গেও সেই সময়ের ব্যবসা বাণিজ্য চলতো সুমের সভ্যতার সঙ্গে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট আছে আমাদের অর্থনৈতিক জীবনের শিল্প ও হস্তশিল্প। আগের পয়েন্টটাই আমরা পড়লাম, ফার্স্ট পয়েন্ট অর্থ উপার্জনের, সেটা ছিল কৃষি ব্যবস্থা। সেকেন্ড পয়েন্ট আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য, ব্যবসা, এবং থার্ড পয়েন্ট আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে শিল্প, শিল্প বা হস্তশিল্প। এগুলো হচ্ছে অর্থনৈতিক বা তাদের অর্থ উপার্জনের উপায় ছিল সেই সময় সিন্ধু সভ্যতার মানুষের। কি বলেছে, শিল্প ও হস্তশিল্প, আর্ট অ্যান্ড ক্রাফট। হরপ্পা সভ্যতার আমলে ব্রোঞ্জ যুগের সন্ধান পাওয়া গিয়েছে। হরপ্পা সভ্যতার আমলে ব্রোঞ্জ যুগের সন্ধান পাওয়া গেছে। মানুষ ব্রোঞ্জ তৈরি করতে শিখেছে, সেই সময় মানুষ ব্রোঞ্জ তৈরি করতে শিখেছে। কি দিয়ে ব্রোঞ্জ তৈরি করত? টিন ও তামা ধাতু মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়। ব্রোঞ্জ কি থেকে তৈরি হয়? VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, VVIP, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে কি লেখা আছে? টিন ও তামা ধাতু মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়। তামা এবং ব্রোঞ্জ দিয়ে যন্ত্রপাতি তৈরি হতো। রাজস্থানের ক্ষেত্রী অঞ্চল, একটু আগেই পড়লাম, রাজস্থানের ক্ষেত্রী অঞ্চল ও বালুচিস্তান থেকে তামা পাওয়া যেত, এবং আফগানিস্তান থেকে টিন। তাহলে টিন কোথায় পাওয়া যেত? টিন পাওয়া যেত আফগানিস্তান। টিন আফগানিস্তান, ঠিক আছে, এবং তামা পাওয়া যেত বালুচিস্তান এবং রাজস্থানের ক্ষেত্রী অঞ্চল থেকে। তারপরে সে সময় সাধারণ মানুষ সুতির পোশাক ব্যবহার করত, কিন্তু শীতকালে পশমের পোশাকেরও প্রচলন ছিল। ঠিক আছে, তাহলে সুতির পোশাক তো ব্যবহার করতই, এবং এই যে সুতির পোশাক এবং শীতকালে পশমের পোশাকেরও প্রচলন সেই সময় ছিল। তাহলে মানুষ অনেকটাই উন্নত ছিল
ব্যবসা বাণিজ্য করত, অভ্যন্তরীণ ব্যবসা অর্থাৎ সিন্ধু সভ্যতা অঞ্চলের মধ্যে ব্যবসা, দেশের মধ্যে ব্যবসা এবং বৈদেশিক ব্যবসাও করত। এবং তারা বিভিন্ন ধাতু উৎপন্ন করতে শিখেছে, টিন এবং তামা মিশিয়ে ব্রোঞ্জ উৎপন্ন করতে শিখেছে, ছোট ছোট হস্তশিল্প, ঠিক আছে, ব্রোঞ্জ তৈরি করেছে, ব্রোঞ্জের যন্ত্রপাতি, তামার যন্ত্রপাতি তৈরি করতে শিখেছে, সুতি বস্ত্র, পশমের বস্ত্র সে সময় মানুষ কিন্তু শিখে গেছে। তো মোস্ট ইম্পর্টেন্ট এই টপিকগুলো। তারপরে হস্তশিল্পের মধ্যে কি রয়েছে, তারা সোনা, রূপো, হাতির দাঁতের তারা সোনা, রূপো, হাতির দাঁতের, তামা, ব্রোঞ্জ এবং মূল্যবান পাথরের অলংকার পরত। তাহলে সেই সময় মানুষ জুয়েলারি অর্থাৎ অলংকারের ব্যবহার শিখে গেছে। তারা সোনা, রূপোর অলংকার, হাতির দাঁতের অলংকার, তামা ব্রোঞ্জের অলংকার এবং মূল্যবান পাথরের অলংকার পরত। স্ত্রী পুরুষ সকলেই অলংকার অর্থাৎ গয়না বা আমরা জুয়েলারি পরত। স্ত্রী লোকেরা বালা, হার, কানের দুল প্রভৃতি ব্যবহার করত। তারা পুঁতির তৈরি গয়না তৈরিতে খুব দক্ষ ছিল। তাহলে এই যে বিভিন্ন গয়না তৈরি করত, ছোট ছোট হস্তশিল্প, এখান থেকেও মানুষ উপার্জন করত। এবং যে পুঁতির মালা তৈরিতে কিন্তু মহিলারা খুবই দক্ষ বা পটু ছিল সিন্ধু সভ্যতার মানুষ। মাটির বাসনপত্র তৈরির জন্য চাকা ব্যবহার করা হতো। তাহলে চাকা বা মাটির যন্ত্রপাতি কিন্তু অবশ্যই তৈরি করা হতো। কুমোরের চাকা যেটা আমরা জানি সেটা আমাদের প্রস্তর যুগে আবিষ্কৃত হয়ে গেছিল। তাহলে সেই যে চাকার ব্যবহার করে মানুষ কিন্তু মাটির যন্ত্র মানে মাটির বাসনপত্র তৈরি করে অবশ্যই সেগুলো কিন্তু বিক্রি করে অর্থ উপার্জন করত। কালো এবং লাল রঙের বাসনপত্রের প্রচলন ছিল। তাহলে বাসনপত্রের মধ্যে রং করা হতো কালো, লাল। তখনকার সময়ে পাশা খেলার প্রচলন ছিল, মানুষ পাশা খেলতো। জুয়া খেলার প্রচলন ছিল, মানুষ জুয়াও খেলতো। খোদাই কাজ এবং জন্তু জানোয়ারের শিলমোহর প্রচলনই হরপ্পা সভ্যতার উল্লেখযোগ্য শিল্পের কৃতিত্ব। তাহলে খোদাই কাজ এবং জন্তু জানোয়ারের শিলমোহর প্রচলন, এই যে আমাদের বললাম একটু আগে যে বর্গাকার আকারের যে শিলমোহরগুলো ছিল সেখানে বিভিন্ন জন্তু জানোয়ারের ছবি আঁকা হতো খোদাই করে। তাহলে সেটাও কিন্তু মানে সেই সভ্যতার উল্লেখযোগ্য এক কৃতিত্ব। সেগুলো কিন্তু একটা হস্তশিল্প ছিল। বেলে পাথর, লাল বেলে পাথর নির্মিত মানুষের প্রতিমূর্তি প্রকৃতই লাল বেলে পাথর নির্মিত মানুষের প্রতিমূর্তি প্রকৃতই চিত্তাকর্ষক ছিল। ব্রোঞ্জের তৈরি সুন্দরী নৃত্যরিত, তাহলে এই যে এটা কিসের তৈরি, ব্রোঞ্জের তৈরি সুন্দরী নৃত্যরত দেবদাসীর মূর্তি এখানে সন্ধান পাওয়া গেছে। এক সুন্দরী দেবদাসী যিনি নৃত্য করছেন সেরকম ধরনের ছবির সন্ধান পাওয়া গেছে, ঠিক আছে, এই সিন্ধু সভ্যতায় খনন কার্যের ফলে। তাহলে সেটা কিসের তৈরি ছিল, ব্রোঞ্জের, যাকে নাম দেওয়া হয়েছে দেবদাসী। ঠিক আছে, তাহলে আমরা অর্থনৈতিক জীবনটা আশা করি বুঝতে পারলাম। তাহলে আমাদের প্রত্যেকটা টপিকই ক্লিয়ার। মানুষ প্রথমত কৃষিকাজ তাদের প্রধান জীবিকা। সিন্ধু সভ্যতা উপত্যকা অঞ্চলে নভেম্বর মাসে বন্যার জল চলে যাওয়ার পর তারা সেখানে কৃষিকাজ করত এবং এপ্রিল মাস নাগাদ সেই শস্য কেটে ঘরে বা খামারে তুলত, ঠিক আছে, এবং খামারে তারা কিন্তু শস্য মজুত করত। লাঙলের ব্যবহার প্রথম দেখতে পাওয়া যায় কালীবঙ্গান অঞ্চলে, ঠিক আছে। তারপরে আমাদের ব্যবসা বাণিজ্য, সেই সময়ের ব্যবসায়ীরা অভ্যন্তরীণ এবং বৈদেশিক ব্যবসা বাণিজ্য করত। জলপথের মাধ্যমে তারা নৌকা বা জাহাজের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করত, ঠিক আছে, পণ্য আমদানি রপ্তানি করত, হ্যাঁ, এবং শিলমোহরের ব্যবহার করত। তাছাড়াও ছোট ছোট হস্তশিল্প, যেমন তারা অলংকার তৈরি করত, ঠিক আছে, সুতির বস্ত্র, পশমের বস্ত্র তৈরি করত, ঠিক আছে, এরকম ধরনের ছোট ছোট কিন্তু হস্তশিল্পেরও এই সময় সন্ধান পাওয়া গেছে। এই যে শিলমোহর তৈরি হতো সেটার খোদাই কার্য করত, ঠিক আছে, মাটির বাসনপত্র, কুমোরের চাকা, এই সমস্ত হস্তশিল্পর মধ্যে পড়ে। তাহলে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআইপি টপিক, এগুলো কিন্তু আমাদেরকে কোশ্চেন দিয়ে থাকে সমস্ত পরীক্ষার মধ্যে। নেক্সট আমরা পড়ব সিন্ধু সভ্যতার ধর্মীয় জীবন। তারা কেমন ধরনের ধর্ম পালন করতো, তাদের ধর্মীয় জীবন অর্থাৎ রিলিজিয়াস লাইফ কেমন ছিল সেটা জানবো। মাতৃদেবীর পুজো করাই মূল উদ্দেশ্য ছিল, ঠিক আছে, তারা মাতৃদেবীর পুজো করত, ঠিক আছে। মাতৃদেবী আমরা যেমন মা দুর্গার পুজো করি, বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো, আমরা যেমন মা দুর্গার পুজো করি। তাহলে সেই সময় মানুষ কিন্তু
মাতৃদেবীর পুজো করত এবং সেটাই তাদের প্রধান বা মূল উদ্দেশ্য ছিল। উচ্চ বর্ণের লোকেরা পশুপতি শিবের মতো উলঙ্গ 2 শিং বিশিষ্ট দেবতার পুজো করত। তাহলে উচ্চ বর্ণের মানে একটু আর্থিকভাবে ক্ষমতা সম্পন্ন মানুষরা পশুপতি শিবের মতো উলঙ্গ 2 শিং বিশিষ্ট দেবতার পুজো করত। তাদের শিলমোহরে শিংওয়ালা 3 মাথা বিশিষ্ট যোগীর মূর্তি শোভা পেত। তারা যে শিলমোহর ব্যবহার করত সেখানে শিংওয়ালা 3 মাথা বিশিষ্ট যোগীর মূর্তি শোভা পেত। এই মূর্তিটি হাতি, বাঘ ও গন্ডার দ্বারা পরিবেষ্টিত থাকত। এই যে উলঙ্গ 2 শিং বিশিষ্ট দেবতার যেটা আমরা দেখছি শিবের মতো, তো সেই মূর্তিটি কিন্তু হাতি, বাঘ ও গন্ডার দ্বারা পরিবেষ্টিত থাকত এবং সিংহাসনের নিচে এক মহিষ থাকত। এবং যে সিংহাসনে পশুপতি শিবের মতো উলঙ্গ 2 শিং বিশিষ্ট দেবতা বসে থাকতো সেই সিংহাসনের নিচে এক মহিষও থাকতো। পায়ের নিচে 2টি হরিণ থাকতো। পশুপতিনাথ আসলে পুরুষ দেবতার প্রতীক ছিল। তাহলে এখানে বলাই হয়েছে যে শিবের মতো, অর্থাৎ সেটা একটা পুরুষ দেবতার প্রতীক। তাহলে আমাদের সাধারণ মানুষ কিন্তু মাতৃদেবীর পূজা করত, ঠিক আছে, এবং উচ্চ বর্ণের লোকেরা পশুপতি শিবের মতো দেখতে এক পুরুষ দেবতার পুজো করত, ঠিক আছে। লিঙ্গ এবং যোনি পুজো ছিল অসাধারণ, লিঙ্গ যোনি পুজো করা হতো। তাছাড়া কি আছে, বিভিন্ন গাছ, ষাঁড়, ঘুঘু, পায়রা এবং পাথরের পুজো করত। এক শিংওয়ালা ঘোড়ার পুজো করা হতো। তাহলে এক শিংওয়ালা ঘোড়ারও পুজো করত সে সময়ের মানুষ। তাছাড়াও গাছ পুজো, ষাঁড় পুজো, ঘুঘু পাখি পুজো, পায়রা পুজো, পাথরের পুজো, নর্মালি আমরাও এখন পাথরের পুজো করে থাকি, তো পাথরের পুজো সে সময় কিন্তু মানুষ করত। পুতুল পুজোর প্রচলন ছিল, কিন্তু কোনো মন্দিরের সন্ধান পাওয়া যায়নি। পুতুল পুজো আমরা এই যে বললাম মা দুর্গা, আমরা যে শরৎকালে মা দুর্গার পুজো করি, আমরাও তো সেই পুতুল পুজোই করি। আমরা মাটির যে মূর্তিটা তৈরি করি সেটা এক ধরনের পুতুল পুজোই, ঠিক আছে। তাহলে সেই সময়ের মানুষও কিন্তু সেই ধরনের পুতুল পুজো করত এবং কোথাও কিন্তু কোনো মন্দির ছিল না, কোনো মন্দিরের সন্ধান পাওয়া যায়নি। তারপরে কি আছে, কালীবঙ্গান এবং লোথালে আগুনের বেদির সন্ধান পাওয়া গিয়েছে। তাহলে কালীবঙ্গান এবং লোথাল অঞ্চলে আগুন বেদির সন্ধান পাওয়া গেছে। মৃতদেহ সৎকারের কোনো সঠিক সন্ধান পাওয়া যায়নি, ঠিক আছে। কালীবঙ্গান এবং লোথাল অঞ্চলে আগুন বেদির সন্ধান পাওয়া গেছে এবং এই সভ্যতায় মৃতদেহ সৎকারের কোনো সঠিক সন্ধান পাওয়া যায়নি। 3 রকম ভাবে মৃতদেহ সৎকারের হদিশ পাওয়া গেছে, ঠিক আছে। 3 রকম ভাবে মৃতদেহকে সৎকার করা হতো। কি কি? যেমন পুরোপুরি সমাধিস্থ করা, ঠিক আছে, পুরোপুরিভাবে তাকে কবরস্থ করা, মৃতদেহকে কবরের মধ্যে কবরস্থ করা, ঠিক আছে। তাহলে সমাধিস্থ করা একটা, এবং এটা কি বলেছে মৃত্যুর পরে হবে। এটা অ্যাকচুয়ালি মৃত্যুর পরে পশু পাখিকে দিয়ে খাওয়ানো, মৃতদেহটাকে কিন্তু পশু পাখিকে দিয়ে খাইয়ে দেওয়া হতো, ঠিক আছে। এবং মৃতদেহ দাহ করা, মৃতদেহকে আগুনে পুড়িয়ে দেওয়া হতো। তাহলে এই 3 রকমের সৎকারের হদিশ পাওয়া গেছে এই সময়ের মানুষজনকে সৎকার করার। সিন্ধু সভ্যতা মানুষের এই মানুষ মারা যাওয়ার পর 3 রকম ভাবে সৎকার করা হতো। মৃতদেহের ভস্য পাত্রে সংরক্ষিত করে রাখতো। যে মৃতদেহ আগুনে পোড়ানোর পর সেই যে ভস্য মানে অর্থাৎ ছাইকে পাত্রে সংরক্ষিত করে রাখতো। এই তৃতীয় প্রথার সন্ধানই সিন্ধু সভ্যতার নিদর্শন হিসাবে পাওয়া গিয়েছে। এই 3টে প্রথার সন্ধানই সিন্ধু সভ্যতার নিদর্শন হিসাবে পাওয়া গেছে। একটা কবরস্থ করা, একটা পশু পাখিকে দিয়ে খাওয়ানো এবং একটা দাহ করা। হরপ্পার একই স্থানে কবরস্থ করা হতো। হ্যাঁ, একটা স্থানে মানুষ মারা গেলে সেখানে কবর অঞ্চল বা কবরস্থ করা হতো। সেখানকার মানুষেরা ভূত প্রেতে বিশ্বাস করত। মানুষজন ভয় খেত, ভূত প্রেতে অবশ্যই বিশ্বাস করত। এবং মৃতদেহগুলি উত্তর দক্ষিণে কবরস্থ করা হতো। মৃতদেহ যেগুলো ছিল সেগুলোকে উত্তর দক্ষিণ বরাবর কবরস্থ করা হতো, উত্তর দক্ষিণ দিকে, ঠিক আছে। তারপরে লিপি। তাহলে সেই সময়ের লিপি কিরকম ধরনের ছিল? তখনকার লিপিগুলি বর্ণমালার আকারে ছিল না। আমরা জানি যে সিন্ধু সভ্যতা বা আমরা যেটা পড়ছি প্রস্তর যুগ, সেগুলো একটা লিখিত ইতিহাস নয়, সেগুলো আমরা মানুষের ব্যবহার করা বিভিন্ন সরঞ্জাম থেকে জানতে পারি সেই ইতিহাস। তো এখানে যেটা দেওয়া আছে যে সেখানে মানুষ যেগুলো লিখতো সেগুলো এখনো পাঠোদ্ধার করা যায়নি এবং সেগুলি বর্ণমালার আকারে ছিল না। প্রায়
600-র মতো ছবির সংকেত ছিল, মানে যে বিভিন্ন ধরনের মানুষ লিখতো, ঠিক আছে, হয়তো এরকম এরকম যা কিছু লিখতো, তাহলে বিভিন্ন ধরনের এরকম ধরনের বিভিন্ন ধরনের ছবির সংকেত পাওয়া গেছে, যেটা হচ্ছে 600 ধরনের ছবির সংকেত পাওয়া গেছে। এই লিপিগুলি ঠিকমতো উদ্ধার করা যায়নি, আগেই বলেছি। এগুলির প্রথম লাইন ডান দিক থেকে বাম দিকে, অর্থাৎ প্রথম লাইনটা এদিক থেকে বরাবর এদিকে আসতো, এবং দ্বিতীয় লাইন বাম দিক থেকে ডান দিকে লেখা হতো। তাহলে মানুষ এইভাবে লিখতো, প্রথমে এদিক থেকে লিখতে শুরু করতো, এদিকে যেত, নিয়ে আবার এদিক থেকে লিখতে শুরু করতো, এদিকে যেত। আমরা কি করি, আমরা একদিক থেকে এইভাবে লিখতে থাকি, বাট তারা এদিক থেকে প্রথমে লিখতো, দেন এদিকে। তাহলে প্রথমে ডান দিক থেকে বাম দিকে, তারপরে বাম দিক থেকে ডান দিকে লিখতো। তাহলে এই পদ্ধতিকে ব্রোস্টোফেডন বলা হতো। এই পদ্ধতিটার নাম হচ্ছে ব্রোস্টোফেডন। ঠিক আছে, তো আমরা ধর্মীয় জীবন পড়লাম। ঠিক আছে, তাহলে ধর্মীয় জীবন হইল, আমরা তাহলে তাদের অর্থনৈতিক এবং ধর্মীয় জীবন সম্বন্ধে জানলাম। এরপরে আমরা তাদের রাজনৈতিক জীবন পড়ব। ঠিক আছে, এবং হরপ্পা সভ্যতার বিভিন্ন অঞ্চল সম্বন্ধে জানব। তো চলো পরে স্লাইডে চলে যাই। দেখ, আমি রাজনৈতিক জীবন সম্বন্ধে বলেছিলাম তোদেরকে যে সিন্ধু সভ্যতায় সেরকমভাবে রাজনৈতিক জীবনের কোনো উল্লেখ নাই, বাট বিভিন্ন ঐতিহাসিকদের বিভিন্ন রকম মতভেদ আছে। দেখ, এই নগরগুলিতে, তাহলে আমরা কি পড়বো এখন, রাজনৈতিক জীবন সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার। তাহলে এই নগরগুলিতে কি ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল সে সম্পর্কে কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই। কি বলেছে, এই নগরগুলিতে, এই যে সিন্ধু সভ্যতার বিভিন্ন নগর, হরপ্পা, মহেঞ্জোদাড়ো, বিভিন্ন নগর, ঠিক আছে, লোথাল, কালীবঙ্গান, বিভিন্ন যে নগর, এই নগরগুলিতে শাসন ব্যবস্থা প্রচলিত ছিল সে সম্পর্কে কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই। যে শাসন ব্যবস্থা কেমন ছিল, কি ছিল, সেই ব্যাপারে কিন্তু কোনো রকম সরাসরি প্রমাণ পাওয়া যায় না। এই ব্যাপারে পণ্ডিতরা নানা মতামত প্রকাশ করেছেন। বিভিন্ন ধরনের মতামত রয়েছে পণ্ডিতদের মতে যে কি ধরনের শাসন ব্যবস্থা ছিল, বিভিন্ন তথ্য অনুযায়ী বিভিন্ন পণ্ডিতের বিভিন্ন মতামত আছে। তাহলে এক নম্বরে কি আছে, কোনো ইউরোপীয় পণ্ডিতদের মতে বা পণ্ডিতের মতে হরপ্পার নগরে, মানে অ্যাকচুয়ালি হরপ্পা নগর দুর্গে, আমরা পড়েছি যে হরপ্পা যে অঞ্চলটা ছিল, ঠিক আছে, তা সেটা দুভাগে ভাগ ছিল, একটা উচ্চ অঞ্চল এদিকে, একটা নিম্ন অঞ্চল। তো এই যে উচ্চ অঞ্চলে দুর্গ ছিল, তাহলে এখানে কি বলেছে, হরপ্পার নগর দুর্গে একজন শাসক বা রাজা বাস করতেন। এটা কাদের মত, ইউরোপীয় পণ্ডিতদের মতে হরপ্পার নগর দুর্গে একজন রাজা বা শাসক বাস করতেন। দুর্গ সংলগ্ন শস্যাগার এবং ধন সম্পদের পরিচয় দেয়। মানে এই যে প্রমাণটা দিচ্ছে, এই কথাটা কিসের উপর ভিত্তি করে বলছে, যে দুর্গ সংলগ্ন যে শস্যাগার এবং ধন সম্পদ পাওয়া গেছে তার পরিচয়, মানে সেটার উপর ভিত্তি করেই মনে করা হয় যে হরপ্পার নগরের দুর্গে শাসক বা রাজা থাকতো, এবং সেই রাজাই সেই অঞ্চলটাকে, মানে এই যে হরপ্পার সভ্যতা বা সিন্ধু সভ্যতা শাসন করত। তো এটা ইউরোপীয় পণ্ডিতদের মতে। এবং ভারতীয় পণ্ডিতদের মতে 2 নম্বরে কি আছে, ভারতীয় পণ্ডিত কোশাম্বীর মতে এটি নিছক অনুমান মাত্র, এর সাপেক্ষে কোনো প্রমাণ নেই। ঠিক আছে, এই যে ওনার মতে যেটা হচ্ছে তার সাপেক্ষে কোনো প্রমাণ নেই, বাট কি বলা হয়েছে, তার মতে রাজতন্ত্র বা প্রজাতন্ত্র যাই হোক না কেন এখানে একটি কেন্দ্রীয় শক্তি ছিল, নতুবা এত উন্নত ও পরিকল্পিত নাগরিক সভ্যতার বিকাশ এখানে সম্ভব হতো না। তাহলে এখানে আমাদের ভারতীয় পণ্ডিত কোশাম্বীর মতে বলা হচ্ছে ওটা ওনার একান্ত নিজস্ব অনুমান। ঠিক আছে, কোনো রকম কোনো প্রমাণ পাওয়া যায়নি, ওর সাপেক্ষে কোনো প্রমাণ নেই। তিনি বলছে যে এখানে রাজতন্ত্র বা প্রজাতন্ত্র যেরকমই থাকুক না কেন, রাজতন্ত্র বা প্রজাতন্ত্র কি আমরা পরে জানবো, যদি জানিস তো ভালো, যাই হোক না কেন এখানে একটি কেন্দ্রীয় শক্তি ছিল, এখানে মানে রাজতন্ত্র বা প্রজাতন্ত্র কোনো একটা শাসন অবশ্যই চলতো ওনার মতে, না ছাড়া এত সুন্দর একটা পরিকল্পিত নগর এবং এই যে সভ্যতার বিকাশ সম্ভব কিন্তু হতো না। কোনো রকম শাসন না থাকলে সেটা সম্ভব হয়ে ওঠে না, মানে ওনার মতে। সেটা হচ্ছে ভারতীয় পণ্ডিত কোশাম্বীর মতে। তারপরে 3 নম্বরে আছে
অনেকের মতে বণিকদের দ্বারা পরিচালিত একটি প্রজাতান্ত্রিক শাসন এখানে প্রতিষ্ঠিত ছিল। তাহলে অনেকের মতে বণিকদের দ্বারা অর্থাৎ ব্যবসায়ীদের দ্বারা এখানে পরিচালিত একটি প্রজাতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত ছিল। তারপরে 4 নম্বরে কি বলছে, স্যার মার্টিমার হুইলার এর মতে সিন্ধু অঞ্চল ছিল একটি সাম্রাজ্য এবং এর কেন্দ্রে ছিলেন একজন পুরোহিত রাজা। স্যার মার্টিমার হুইলার 4 নম্বর পয়েন্ট, স্যার মার্টিমার হুইলারের মতে সিন্ধু অঞ্চল ছিল একটি সাম্রাজ্য। ঠিক আছে, সিন্ধু অঞ্চল এটা পুরো একটা সাম্রাজ্য, পুরো সভ্যতাটাকে নিয়ে যদি ধরা হয়, তাহলে এর কেন্দ্রে একজন পুরোহিত রাজা ছিলেন ওনার মত অনুযায়ী। ঠিক আছে, তাহলে সেই পুরোহিত রাজা শাসন ব্যবস্থা চালাতেন, সেরকমই কিছু বলতে চেয়েছেন। তাহলে তিনি দৈব অধিকারের জোরে শাসন কার্য পরিচালনা করতেন। এই যে আমি তো আগের দিনই বললাম যে একজন পুরোহিত কিভাবে শাসন করতে পারে। ঠিক আছে, সেই সময় বণিকরা টাকা পয়সার মালিক ছিল, হতে পারে বণিকদের দ্বারা শাসন হতো, বাট পুরোহিতরা শাসন এইভাবেই করতে পারে যে বিভিন্ন রকম অভিশাপ, স্বর্গে যাবি, নরকে যাবি, এই করলে এই অভিশাপ দেবো, এই করলে ওই অভিশাপ দেবো, এই করতে হবে, এরকম ধরনের মানুষকে মানে বিভিন্নভাবে বিভ্রান্ত করে আর কি শাসন করতো, সেটাকে পুরোহিত রাজা। সেরকম কার মতে? স্যার মার্টিমার হুইলারের মতে। 5 নম্বরে কি আছে, এইচ.ডি. সাংখালিয়ার মতে এখানের কেন্দ্রীয় শাসন ছিল একজন দৃঢ় উদারনৈতিক স্বৈর শাসকের হাতে। তো বিভিন্ন ঐতিহাসিকদের বিভিন্ন রকম মতামত, এটা আমাদের রাজনৈতিক জীবন, বাট এখানের যে রাজনৈতিক কি ছিল অ্যাকচুয়ালি কোনো প্রমাণ পাওয়া যায় নাই, রাজনৈতিক জীবন সম্বন্ধে স্পষ্ট কোনো ধারণা কিন্তু নাই। ঠিক আছে, সিন্ধু সভ্যতার। নেক্সট দেখ, হরপ্পার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, খুব ইম্পর্টেন্ট ভিভিআইপি টপিক। এখান থেকে প্রচুর টাইপের এমসিকিউ কোশ্চেন তুলে দেয় ছোট ছোট, যেখানে আমরা যদি পুরো ডিটেলসে না পড়ে থাকি, এমসিকিউর উপর বেস করে গেলে কমন পাওয়ার চান্স খুব কম থাকে। তাহলে আমাদেরকে এখানের মধ্যে এই জায়গাগুলো সম্বন্ধে জানতে হবে, জানলে এখান থেকে যে কোনো এমসিকিউ কোশ্চেন তুলে দেয় আমরা করে দিয়ে আসতে পারবো। তাহলে কি বলেছে, হরপ্পার গুরুত্বপূর্ণ স্থানসমূহ, ইম্পর্টেন্ট হরপ্পান সাইট। দেখ, প্রথমে আমরা হরপ্পার সভ্যতা বা সিন্ধু সভ্যতার প্রথম যে শহর আবিষ্কৃত হয় তার নাম হরপ্পা, আমরা সেটা জানি। এবং হরপ্পা কথার অর্থ পশুপতির খাদ্য। কি বললাম? হরপ্পা কথার অর্থ পশুপতির খাদ্য। পশুপতির খাদ্য, এটা হচ্ছে হরপ্পা কথার অর্থ। এই অঞ্চল খনন করে বিশেষ যে স্থানগুলি পাওয়া গেছে সেগুলি হলো, বিশেষ যে নিদর্শন পাওয়া গেছে বা যা কিছুই পাওয়া গেছে সেগুলি বলা হয়েছে এখানে। তাহলে দেখ, প্রথমে বলেছে 2 সারিতে 6টি করে ইট দিয়ে বাঁধানো শস্য সংরক্ষণের স্থান। 2 সারিতে 6টি করে ইট দিয়ে বাঁধানো শস্য সংরক্ষণের স্থান পাওয়া গেছে এখানে। তারপরে এই 12টি স্থান মহেঞ্জোদাড়োতে পাওয়া বিরাট শস্যাগারের সমান। ঠিক আছে, তাহলে এখানে 2 সারিতে মানে কি এরকম করে 2 সারিতে, বুঝতে পারছিস, এরকম করে 2 সারিতে, এদিকে হ্যাঁ, তাহলে আমি এটা এখন কটা করলাম, তিনটা করলাম, এরকম 2 সারিতে এদিকে ছোটা, এদিকে ছোটা, তাহলে ছোটা 12টা, তাহলে শস্য সংরক্ষণের স্থান পাওয়া গেছে। ঠিক আছে, 6টি করে, এবং এই 12টি টোটাল, এই যে 12টা শস্য সংরক্ষণের স্থান মহেঞ্জোদাড়োতে পাওয়া বিরাট শস্যাগারের সমান। আমরা মহেঞ্জোদাড়ো সম্বন্ধে পড়ব, যেখানে মহেঞ্জোদাড়োর একটা সবথেকে বিখ্যাত নিদর্শন হচ্ছে শস্যাগার, তো সেই শস্যাগারের সমান। তারপর কফিন বা আমরা কাফিন বলতে পারি, এর সাহায্যে সমাধি ক্ষেত্রে কবরস্থ করা হতো। কাফিন দিয়ে প্রথমে একটা বক্সের মধ্যে মৃতদেহকে ভরে দেন সেটাকে কবরস্থ করা হতো, মাটির নিচে মৃতদেহকে তোপা হতো। তারপরে 1 কক্ষ বিশিষ্ট রক্ষী নিবাস। ঠিক আছে, তাহলে রক্ষণাবেক্ষণের জন্য 1 কক্ষ বিশিষ্ট রক্ষী নিবাস। তারপরে আছে মেসোপটেমিয়ার সঙ্গে সরাসরি ব্যবসা বাণিজ্যের আদান প্রদান। তাহলে এই হরপ্পা
শহরের মানুষ, ঠিক আছে, হরপ্পা অঞ্চলের মানুষ মেসোপটেমিয়ার যে সভ্যতা ছিল সেই সময়ের মেসোপটেমিয়ার সভ্যতার সঙ্গে ব্যবসা বাণিজ্যের আদান প্রদান করতেন। বুঝা গেছে? লাল বেলে পাথরের তৈরি মস্তকহীন পুরুষের মূর্তি এখান থেকে পাওয়া গেছে। তাহলে হরপ্পা থেকে পাওয়া গেছে লাল বেলে পাথর তৈরি মস্তকহীন পুরুষের মূর্তি। কোথায় পাওয়া গেছে? হরপ্পা। পাথরের মধ্যে স্ত্রী জননেন্দ্রিয় চিহ্ন, ঠিক আছে, তাহলে পাথরের মধ্যে স্ত্রী জননেন্দ্রিয় চিহ্ন রয়েছে। বিভিন্ন পাথরের বিভিন্ন ধরনের মূর্তি আর এই সমস্ত কিছু কিন্তু হরপ্পার মধ্যে পাওয়া গেছে এবং মেসোপটেমিয়ার সঙ্গে সরাসরি ব্যবসা বাণিজ্য করতো হরপ্পা শহরের মানুষজন এবং সমাধি দেওয়া হতো কফিনের মাধ্যমে। তারপরে শস্য সংরক্ষণ করার এই যে ইটের তৈরি, হ্যাঁ, মানে ইটের তৈরি যে শস্য সংরক্ষণ ইয়েগুলো ছিল, কি বলেছে, শস্য সংরক্ষণের স্থান, ইটের তৈরি যে কক্ষগুলো ছিল, ঠিক আছে, এরকম করে দুটো সারিতে ছোটা ছোটা করে ছিল। এটা আমি একটা সারি করছি, এটা একটা সারি ছোটা, এরকম আরেকটা সারি ছিল ছোটা, সেম। তো এই যে ছোটা ছোটা 12টা, যা মানে মহেঞ্জোদারোতে পাওয়া বিরাট শস্যাগারের সমান। তাহলে এটা হরপ্পা আমাদের ক্লিয়ার। নেক্সট মহেঞ্জোদারো। দেখ মহেঞ্জোদারো সম্বন্ধে জানবো, দেখ একটু বড় আছে। তাহলে মহেঞ্জোদারোর মাটি খুঁড়ে পাওয়া নিদর্শন। তাহলে মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো হলো। তাহলে মহেঞ্জোদারো সম্বন্ধে আমরা প্রথমে জানবো। তাহলে মহেঞ্জোদারো আবিষ্কার করেন 1922-এ কে? রাখালদাস বন্দ্যোপাধ্যায়। রাখালদাস বন্দ্যোপাধ্যায়। রাখালদাস বন্দ্যোপাধ্যায় আমাদের মহেঞ্জোদারো আবিষ্কার করেন 1922-এ। এই মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ। মৃতের স্তূপ, ক্লিয়ার? দেখ এবারে মহেঞ্জোদারোর মাটি খুঁড়ে পাওয়া নিদর্শন কি কি ছিল। তাহলে মহাবিদ্যালয়, মহেঞ্জোদারো মহাবিদ্যালয়, বহু স্তম্ভ বিশিষ্ট জনসাধারণের জন্য হল ঘর, ঠিক আছে। তাহলে কি পাওয়া গেছে? বড় ঘর, মহাবিদ্যালয় পাওয়া গেছে এবং বহু স্তম্ভ বিশিষ্ট মানে বহু পিলার দেওয়া, বহু পিলার দেওয়া হল ঘর পাওয়া গেছে। বড় হল ঘর পাওয়া গেছে কোথায়? মহেঞ্জোদারোতে। বিরাট স্নানাগার, ওই যে আমি সুইমিং পুলের একটা কনসেপ্ট, যেটা ধর্মীয় স্নানের জন্য ব্যবহৃত হতো। এই শহরের গুরুত্বপূর্ণ সাধারণের জন্য ব্যবহৃত স্নানাগার, ঠিক আছে। তাহলে এখানে জনসাধারণের জন্য এই যে স্নানাগার, যেটা মহেঞ্জোদারোতে ছিল, ঠিক আছে, এবং সেটা আকারে অনেক বড়। আমরা পিকচার হয়তো দেখেওছি, ঠিক আছে, বিভিন্ন বইতে থাকে বা ইন্টারনেটে সার্চ করলে আমরা দেখতে পাবো। তাহলে বৃহৎ আকারের কিন্তু স্নানাগার এই মহেঞ্জোদারোতে ছিল এবং সর্ববৃহৎ, এই সময়ের সর্ববৃহৎ শস্যাগার, ঠিক আছে। শস্যাগার মানে বিভিন্ন যে ফসল মজুত রাখার, ধান চাল এই সমস্ত মজুত রাখার বৃহৎ আকারের শস্যাগার এই মহেঞ্জোদারো কিন্তু সবদিকে একটা ইম্পর্টেন্ট টপিক, যে সর্ববৃহৎ শস্যাগার কোথায় ছিল। এরকম কোশ্চেনে থাকবে সিন্ধু সভ্যতায়, সিন্ধু সভ্যতায় সর্ববৃহৎ শস্যাগারটি কোথায় দেখতে পাওয়া যায়। অপশানে থাকবে প্রথমে থাকবে হয়তো কালীবঙ্গা, লোথাল, মহেঞ্জোদারো, তারপরে হয়তো চানহুদারো, এরকম দেওয়া থাকবে। তোকে কিন্তু মহেঞ্জোদারো চুজ করতে হবে। তাহলে এখানে সর্ববৃহৎ শস্যাগার পাওয়া যায়। বস্ত্র বয়নের মাকু, সূচ এই সমস্ত কিছু পাওয়া যায়। অস্পষ্ট ঘোড়ার নিদর্শন, ঘোড়ার মূর্তি পাওয়া গেছে, যেটা অস্পষ্ট। পাথরের তৈরি মেসোপটেমিয়ার পাত্র, মেসোপটেমিয়ার সভ্যতায় যে সমস্ত ধরনের পাত্র পাওয়া যেত পাথরের, সেই সমস্ত ধরনের পাত্রের নিদর্শন এই মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে মহেঞ্জোদারোতে মেসোপটেমিয়ার সভ্যতার মানুষ আসতো, ঠিক আছে। তারপরে টপ পয়েন্টে দেওয়া আছে মেসোপটেমিয়ার সঙ্গে সরাসরি ব্যবসা বাণিজ্যের আদান প্রদান। তাহলে মেসোপটেমিয়ার সঙ্গে হরপ্পার মানুষ যেমন করতো, মহেঞ্জোদারোর মানুষও কিন্তু ব্যবসা বাণিজ্য করতো। ব্রোঞ্জের তৈরি নিত্যরতা বালিকার মূর্তি, ওই যে আমরা দেবদাসীর কথাটা বললাম, এই দেবদাসী কোথায় পাওয়া গেছে? এই আমাদের মহেঞ্জোদারোতে। কিছু অধিবাসীর অস্বাভাবিক মৃত্যু হিসাবে
স্তূপাকৃত কঙ্কাল আবিষ্কার। এই অঞ্চলে না প্রচুর কঙ্কাল পাওয়া গেছে। মহেঞ্জোদাড়োতে প্রচুর কঙ্কাল আবিষ্কার করেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তো সেই জন্য এই জায়গাটার নাম মানে অ্যাকচুয়ালি মৃতের স্তূপ বা মহেঞ্জোদাড়ো বেশি হাইলাইটেড, ঠিক আছে, মৃতের স্তূপ জন্য বলা হয়। এই অঞ্চলে প্রচুর কঙ্কাল আবিষ্কৃত হয়েছে। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এখানে কিন্তু প্রচুর মানুষের কঙ্কাল খুঁজে পেয়েছেন। তাহলে এখানে কিছু অধিবাসীর অস্বাভাবিক মৃত্যু হিসাবে স্তূপাকৃত মানে কি, যদি স্বাভাবিক মৃত্যু হতো তাহলে তো মানে কি এক জায়গাতে তো আর অনেক অনেক কঙ্কাল থাকতো না, এক জায়গাতে একটা জায়গায় কি স্তূপ হতো বিভিন্ন সমস্ত কঙ্কালের। তাহলে কোনোভাবে অস্বাভাবিক কোনো মৃত্যুর কারণে এক জায়গায় অনেক কঙ্কালের স্তূপ পাওয়া গেছে এই মহেঞ্জোদাড়ো এলাকায়। যদি স্বাভাবিক মৃত্যু হতো তাহলে কবরস্থ করা হতো বিভিন্ন জায়গায়, বাট এক জায়গাতে অনেক অস্বাভাবিক মৃত্যুর কঙ্কাল আবিষ্কার করেছেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। দেবী জঠরে বর্ধিত চারা গাছের চিহ্ন সহ শিলমোহর এবং পুরুষের হাতে ছুরি সহ স্ত্রী লোককে হত্যা করার দৃশ্য সহ শিলমোহর। দেবী জঠরে বর্ধিত চারা গাছের চিহ্ন সহ, জঠরে মানে আমরা যদি বলি যে গর্ভে যেমন বলা হয়, ঠিক আছে, দেবী গর্ভে বর্ধিত চারা গাছের চিহ্ন এবং চারা গাছের চিহ্ন সহ শিলমোহর এবং পুরুষের হাতে ছুরি সহ স্ত্রী লোককে হত্যা করার দৃশ্য শিলমোহর এই মহেঞ্জোদাড়োতে পাওয়া গেছে। পুরুষের হাতে ছুরি সহ স্ত্রী লোককে হত্যা করার শিলমোহর কোথায় পাওয়া গেছে? আমাদের মহেঞ্জোদাড়োতে। গোপদাড়ি বিশিষ্ট পুরুষের মূর্তি, একটা মূর্তি আছে, দেখবি, দেখেছিস কিনা তোরা জানিস না, আমি পিকচারটা অ্যাড করি নাই, নাহলে দেখতে পেতিস। গোপদাড়ি বিশিষ্ট পুরুষের মূর্তি কিন্তু এখানে পাওয়া গেছে। তারপরে পশুপতি শিবের ছবি সহ শিলমোহর এবং পশুপতি শিব যে রয়েছে তার ছবি সহ শিলমোহর এই মহেঞ্জোদাড়োতে পাওয়া গেছে। তাহলে মহেঞ্জোদাড়োর ইম্পর্টেন্ট টপিক কোনগুলো? এক হচ্ছে বিরাট স্নানাগার, মহাবিদ্যালয়, ঠিক আছে, বৃহৎ শস্যাগার, এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট। মহাবিদ্যালয়, স্নানাগার, শস্যাগার, ঠিক আছে, এবং ঘোড়ার নিদর্শন। তারপরে এই যে নিত্যরতা বালিকার মূর্তি, যেটা দেবদাসী বলছি আমরা। তারপরে এগুলো একটু পড়ে নিবি, হ্যাঁ, ডিটেলসে পড়ে রাখলে যে কোনো এক্সামের জন্য জিকেতে আটকাবে না। কালীবঙ্গান, হ্যাঁ, দেখ, কালীবঙ্গান হলো হরপ্পার একটি গুরুত্বপূর্ণ শহর। কালীবঙ্গানও হচ্ছে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার এক গুরুত্বপূর্ণ শহর। আমাদের সিন্ধু সভ্যতা ভারতের যে উত্তর পশ্চিমে অবস্থিত অনেক বড় একটা এলাকা জুড়ে অবস্থিত ছিল। তাহলে তার বিভিন্ন জায়গায় বিভিন্ন শহর পাওয়া গেছে, বিভিন্ন, আমরা টোটাল 1022টি এরকম স্থানের সন্ধান আছে বলে মনে করা হয়, বাট 97টি পুরোপুরিভাবে আবিষ্কার সম্ভব হয়েছে। তার মধ্যে বেছে কিছু ইম্পর্টেন্ট আমরা এখানে পড়ছি। তাহলে কালীবঙ্গান শব্দটির অর্থ হলো কালো বালা। কি দেওয়া আছে? আমরা কালীবঙ্গান কে আবিষ্কার করেছে না করেছে আমরা কিন্তু পড়েছি। আমরা যেদিন আমরা এই যে নোটটা ছিল, আমরা একটা দেখবি আগের দিন নোটসটা একটা দিয়েছি, ঠিক আছে, সেখানে দেওয়া আছে যে কালীবঙ্গানকে আবিষ্কার করেন। তাহলে কালীবঙ্গান শব্দটির অর্থ হলো কালো বালা। আমি বলে দিচ্ছি, দাঁড়া, বিবি লাল, ঠিক আছে। তাহলে কালীবঙ্গান আবিষ্কার করেন বিবি লাল। কালীবঙ্গান কথাটির অর্থ কি? তাহলে কালীবঙ্গান আবিষ্কার করেন বিবি লাল, মানে বি লাল, ঠিক আছে, এবং শব্দটির অর্থ কালো বালা। প্রথম দিকে খনন কাজ চালিয়ে চাষ দেওয়া কৃষি আবিষ্কৃত হয়েছে। অ্যাকচুয়ালি কি, মানে এখানে কৃষিক্ষেত্র আবিষ্কার হয়েছে, লাঙল দিয়ে চাষ করা কৃষি হতো এখানে, সেরকম ধরনের কোনো নিদর্শন এখানে পাওয়া গেছে। এটি একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার, ঠিক আছে। তাহলে লাঙল দিয়ে চাষ করা হতো, এটা কোথায় পাওয়া গেছে, ঠিক আছে। তাহলে চাষ দেওয়া, এখানে অ্যাকচুয়ালি ভাষাটা অন্যরকম বলা আছে। তাকে কি বলছে? প্রথম দিকে খনন কাজ চালিয়ে চাষ দেওয়া কৃষিতে আবিষ্কৃত হয়েছে, জাস্ট এটা মনে রাখবে, লাঙল দিয়ে চাষ করা। তারপরে এটি একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার, খনন কাজ চালিয়ে নিচের নিদর্শনগুলি পাওয়া গেছে। তাহলে কালীবঙ্গানে খনন কার্য চালিয়ে, যেটা হরপ্পার একটি গুরুত্বপূর্ণ শহর যার অর্থ কালোবালা, আবিষ্কারক বিবি লাল। এবং এখানে চাষবাস হতো এবং খনন কার্য চালিয়ে যে সমস্ত নিদর্শনগুলি পাওয়া গেছে সেটা হচ্ছে কাঠের তৈরি লাঙলের ফাল। তাহলে আমি আগেই বললাম যে এখানে লাঙল দিয়ে চাষাবাদ করা হতো, সেরকম জমির নিদর্শন পাওয়া গেছে। তাহলে কাঠের তৈরি লাঙলের ফাল, তারপরে 7টি
অগ্নিবেদীর সন্ধান পাওয়া গেছে যা ধর্মীয় বলিদানের উদ্দেশ্যে ব্যবহৃত হতো। 7টি অগ্নিবেদীর সন্ধান পাওয়া গেছে যা ধর্মীয় বলিদানের উদ্দেশ্যে ব্যবহৃত হতো। তারপর ইটের পাঁচিল দিয়ে দুর্গগুলি এবং শহরের উঁচু নিচু অঞ্চলগুলি ঘেরা ছিল। এই যে আমাদের কালীবঙ্গান অঞ্চলে, ঠিক আছে, যে দুর্গগুলি ছিল সেই দুর্গগুলি ইটের পাঁচিল দিয়ে ঘেরা থাকতো এবং শহরের উঁচু নিচু অঞ্চলগুলি সব কিন্তু ইটের পাঁচিল দিয়ে ঘেরা। আমরা আগেই পড়েছি যে আমাদের হরপ্পা বা সিন্ধু সভ্যতা পুরোপুরি একটা পাঁচিল দিয়ে কিন্তু বহিঃশত্রু আক্রমণের জন্য ঘেরা ছিল। তারপরে উটের হাড়ের নিদর্শন পাওয়া গেছে। উটের হাড়ের নিদর্শন পাওয়া গেছে। সুসজ্জিত টালি বেষ্টিত বৃত্তাকার স্থানের সন্ধান পাওয়া গেছে। টালির ব্যবহার তখন কিন্তু ছিল, তাহলে সুসজ্জিত টালি বেষ্টিত বৃত্তাকার স্থানের সন্ধান পাওয়া গেছে। তারপরে লম্বা ডিম্বাকার চোখ, মোটা ঠোঁট, চওড়া কপাল এবং দীর্ঘ দীর্ঘ সুচালো নাক বিশিষ্ট মানুষের মাথার সন্ধান পাওয়া গেছে। ডিম্বাকার চোখ, মোটা ঠোঁট, ডিম্বাকার চোখ, ডিম্বাকার মানে এরকম এরকম এটাকে ডিম্বাকার বলা হচ্ছে। তো তাহলে ডিম্বাকার চোখ, মোটা ঠোঁট, চওড়া কপাল এবং দীর্ঘ সুচালো নাক বিশিষ্ট মানুষের মাথার সন্ধান পাওয়া গেছে কালীবঙ্গানে। 2 ধরনের সমাধিক্ষেত্র ছিল, যেমন বৃত্তাকার ও ত্রিভুজাকার। তাহলে বৃত্তাকার সমাধিক্ষেত্র এবং ত্রিভুজাকার সমাধিক্ষেত্র কোথায় পাওয়া যায়? কালীবঙ্গান, যার অর্থ আমাদের কালো বালা এবং আবিষ্কারক কে? বিবি লাল। ক্লিয়ার? নেক্সট চলে। তাহলে এখানে আমাদের এই যে লাঙ্গলের ব্যবহার হতো চাষের জন্য, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর তারপরে সেরকম এগুলো একটু পড়ে নিবি যে ইটের পাঁচিল দিয়ে ঘেরা ছিল, হ্যাঁ, আবিষ্কারক, অর্থ, এই সমস্ত কিছু। এবং আমাদের এটা 1961-তে আবিষ্কার হয়, 1961-তে, ঠিক আছে। কোন নদীর তীরে? কালীবঙ্গান ছিল ঘগর নদীর তীরে, অ্যাকচুয়ালি ঘর নদীর তীরে কালীবঙ্গান আবিষ্কৃত হয়েছিল। তো এগুলো পড়ে নিবি। দেন লোথাল, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আমাদের হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার। তো হরপ্পা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ শহর হলো লোথাল। এই শহরটি পরিকল্পনা হরপ্পা ও মহেঞ্জোদারো থেকে পৃথক ধরনের ছিল। এই শহরটির পরিকল্পনা মানে এই শহরের পরিকল্পনা যেটা ছিল সেটা হরপ্পা ও মহেঞ্জোদারো থেকে পৃথক ধরনের ছিল। 6টি ভাগে এই শহরকে ভাগ করা হয়েছিল। এই শহরে 6টি ভাগ ছিল। কাঁচা ইট দিয়ে এই ভাগগুলিকে ভাগ করা ছিল। তাহলে এই শহরটা টোটাল 6টা ভাগে ভাগ ছিল। 12 ফুট চওড়া 20 ফুট লম্বা রাস্তা দিয়ে পৃথক করা ছিল। তাহলে এখানে 12 ফুট চওড়া 20 ফুট লম্বা রাস্তা দিয়ে এই যে 6টা ভাগ এরকম ধরনের ভাগ করা থাকতো। এবং খনন কার্যের ফলে আরও কিছু নিদর্শন পাওয়া গেছে, যেমন এখানে খনন কার্য চালিয়ে লোথাল আমাদেরকে আবিষ্কার করেন। লোথাল বল, মনে আছে? S.R. রাও। S.R. রাও নামে কোনো প্রত্নতাত্ত্বিক 1954-তে আমরা লিখব S.R. রাও, R.A.U. S.R. রাও নামে প্রত্নতাত্ত্বিক লোথাল আবিষ্কার করেন 1954-তে, ঠিক আছে। এবং লোথাল কোন নদীর ধারে ছিল? ভোগওয়া নদীর তীরে লোথাল কিন্তু আমরা পেয়েছি। তাহলে কে আবিষ্কার করেন? S.R. রাও 1954-তে ভোগওয়া নদীর তীরে লোথাল আবিষ্কৃত হয়। এবং এখানে আমরা প্রথম পয়েন্ট কি আছে? আমেদাবাদের কাছে রংপুরে ধানের তুষের নিদর্শন পাওয়া গেছে। আমেদাবাদের কাছে রংপুরে ধানের তুষের, এই যে লোথাল এখন বর্তমানে রাজস্থানে, কিন্তু হ্যাঁ, রাজস্থানে অবস্থিত। এবং কৃত্রিম নৌবন্দরের সন্ধান পাওয়া গেছে। লোথালে প্রথম কিন্তু হরপ্পা সভ্যতার নৌবন্দরের সন্ধান পাওয়া গেছে। তারপরে মাটির
টেরাকোটা কাজের ঘোড়ার মূর্তির সন্ধান মিলেছে। প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। ধানের তুষের সন্ধান লোথাল, নৌবন্দর লোথাল, মাটির টেরাকোটা ঘোড়ার মূর্তি কোথায়? লোথাল। এগুলো মনে রাখবি। কাপড়ের উপর সিলমোহরের ছাপ পাওয়া গেছে। কাপড়ের উপর সিলমোহরের ছাপ আমরা লোথাল থেকে পাই। তারপরে মেসোপটেমিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য চলতোই হরপ্পা সভ্যতা, তাই প্রত্যেকটা শহরেই বিভিন্ন ধরনের মেসোপটেমিয়ার সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। তারপরে বাড়িতে প্রবেশ করার দরজা প্রধান রাস্তার দিকে মুখ করা ছিল। এখানে যে ঘরবাড়িগুলো ছিল, তাহলে বাড়িতে যে প্রবেশ করার দরজা প্রধান রাস্তার দিকে মুখ করা ছিল। রাস্তা যদি এরকম হয় তো বাড়িতে ঢোকার, যদি এদিকে বাড়ি থাকে, ধরে থেকে একটা বড় বাড়ি আছে, তো বাড়িতে ঢোকার রাস্তা এরকম, যেমন নর্মাল আমাদের হয়ে থাকে, তাহলে সেরকমই দরজা কিন্তু থাকতো। সিলমোহরের জলজাহাজের ছাপের নিদর্শন পাওয়া গেছে। তাহলে এখানে যে সমস্ত সিলমোহর পাওয়া গেছে, বিভিন্ন জলজাহাজ মানে জাহাজের কিন্তু ছাপ পাওয়া গেছে। তারপরে টেরাকোটা কাজের জলজাহাজের ছবির নিদর্শন ছিল। টেরাকোটা কাজে জলজাহাজের ছবির নিদর্শন ছিল, এগুলো পড়ে নিবি একটু। তারপরে পঞ্চতন্ত্রে বর্ণিত ধূর্ত খেকশিয়ালের ছবি পাত্রের উপরে আঁকা অবস্থায় পাওয়া গিয়েছে। পঞ্চতন্ত্রে বর্ণিত ধূর্ত খেকশিয়ালের ছবি পাত্রের উপর আঁকা অবস্থায় পাওয়া গেছে। তারপরে পয়েন্ট, একই সমাধির মধ্যে পুরুষ ও স্ত্রী লোকের দেহের সন্ধান পাওয়া গেছে। তাহলে একটা সমাধিতেই পুরুষ এবং স্ত্রীকে একই সঙ্গে সমাধিস্থ করার সন্ধানও পাওয়া গেছে। দাবা খেলার প্রচলনের নিদর্শন মিলেছে। মোস্ট ইম্পর্টেন্ট, ভিভিআইপি কোথায় পাওয়া গেছে? দাবা খেলার নিদর্শন পাওয়া গেছে আমাদের লোথালে। আমরা দাবা খেলার নিদর্শন পেয়েছি। মনে রাখবি, কোশ্চেন এলে যেমন মিস না হয়, যে দাবা খেলা কোথায় নিদর্শন পাওয়া গেছে? সিন্ধু সভ্যতায় লোথাল, যা রাজস্থানে অবস্থিত। প্রথম নৌবন্দর, তারপরে দাবা খেলা, হ্যাঁ, তারপরে আমাদের এই যে ধানের তুষ, ঘোড়ার মূর্তি মানে টেরাকোটা কাজের ঘোড়ার মূর্তি, এই সমস্ত কিছু কিন্তু লোথালে পাওয়া গেছে। তারপরে দেখ এখানে কি বলেছে, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি কোণ পরিমাপের যন্ত্রের সন্ধানও এখানে পাওয়া গেছে। ভিভিআইপি বিভিন্ন পরিমাপের কোণ, যেমন 45, 90, 180 ডিগ্রি কোণ পরিমাপের যন্ত্রের সন্ধান কোথায় পাওয়া গেছে? আমাদের লোথাল। তাহলে লোথাল মোস্ট ইম্পর্টেন্ট। লোথালটা পুরো পড়ে নিবি, আমি যে পড়াই দিলাম এটা পড়ার পরেও মোস্ট ইম্পর্টেন্ট। লোথাল মোস্ট ইম্পর্টেন্ট, আমি আবার বলে দিলাম, এটাতে ফাঁকি মারিস না। এটা যখনই পাবি আমার কাছ থেকে পিডিএফটা, এটা আবার পড়বি, আমি পড়াই দিলাম, দেন আবার চোখ বুলাবি, তাহলে আর এগুলো ভুলবি না। আমি তো বলেই দিলাম এখানে ধানের তুষ, নৌবন্দর, ঘোড়ার মূর্তি, টেরাকোটা কাজের ঘোড়ার মূর্তি, হ্যাঁ, তারপরে এখানে আমাদের এই যে এখানে এই যে আমরা পড়লাম দাবা খেলা এবং কোণ, ঠিক আছে। দেখ নেক্সট চলে চানহুদাড়ো, ঠিক আছে। এখানে কি বলেছে, এই অঞ্চল খনন করে 3 রকমের সংস্কৃতির সন্ধান পাওয়া গেছে। এই 3টি সংস্কৃতি হলো সিন্ধু সংস্কৃতি, ঝুকার সংস্কৃতি এবং ঝঙ্কার সংস্কৃতি। এখানে বিভিন্ন ধরনের খনন কার্যের ফলে সংস্কৃতি পাওয়া গেছে, যেগুলোকে বলা হচ্ছে সিন্ধু সংস্কৃতি, ঝুকার সংস্কৃতি, ঝঙ্কার সংস্কৃতি। এমন না, এখান থেকেও কিন্তু আমরা যেগুলো লাইনগুলোকে হয়তো ভাবছি ইম্পর্টেন্ট না, বাট সেখান থেকেও কোশ্চেন তুলতে পারে। এখন গভর্নমেন্ট জবে যা হারে কম্পিটিশন বাড়ছে, কোথার থেকে কোশ্চেন তুলে দেবে তুই নিজেও জানিস না। অতএব ডিটেলস না পড়ে পরীক্ষায় বসতে যাওয়া আমাদের বোকামি ছাড়া কিচ্ছু না, ঠিক আছে। ডিটেলস পড়ে আমাদেরকে কিন্তু পরীক্ষায় বসতে যেতে হবে। তো এখানে কি বলেছে, এই অঞ্চলগুলিতে হরপ্পার বিভিন্ন রকমের কারখানার অবস্থিতি ছিল। এই অঞ্চলগুলিতে হরপ্পার বিভিন্ন রকমের কারখানার বেশি অবস্থিত কোথায় ছিল? আমাদের চানহুদাড়ো অঞ্চলে। এখানে শিলমোহর, খেলনা এবং হাড়ের তৈরি সামগ্রী তৈরি হতো। শিলমোহর তৈরি হতো, খেলনা তৈরি হতো, হাড়ের বিভিন্ন সামগ্রী আমাদের চানহুদাড়োতে তৈরি হতো। এই অঞ্চলে কোনো দুর্গ ছিল না। তারপরে ব্রোঞ্জের মূর্তি, গরুর গাড়ি, এক্কা গাড়ি, ছোট পাত্র, হাতির পায়ের ছাপ এবং একটা কুকুর বিড়ালকে তাড়া করছে, এরকম ছবির সন্ধান পাওয়া গেছে।
কি কি? ব্রোঞ্জের মূর্তি, গরুর গাড়ি, এক্কা গাড়ি, ছোট পাত্র, ব্রোঞ্জের মূর্তি, গরুর গাড়ি, এক্কা গাড়ি, ছোট পাত্র, হাতির পায়ের ছাপ এবং একটা কুকুর বিড়ালকে তাড়া করছে এরকম ছবির সন্ধান। এটা এটা ইম্পর্টেন্ট মোস্ট, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, পড়ে নিবি, বাট এটা মনে রাখবি, একটা কুকুর বিড়ালকে তাড়া করছে এরকম ছবির সন্ধান চানহুদাড়োতে পাওয়া গেছে। আলমগীরপুর, সিন্ধু সংস্কৃতির পূর্ব দিকের সীমানায় আলমগীরপুর অবস্থিত। সিন্ধু সংস্কৃতির পূর্ব দিকের সীমানায়, সিন্ধু সভ্যতা যদি আমরা এই জায়গাটাকে ধরি, এই জায়গাটা যদি সিন্ধু সভ্যতা ধরি, তাহলে পূর্ব দিকের সীমানায়, তাহলে পূর্ব দিক আমাদের কোনটা? এদিকটা, এদিকটা পূর্ব দিক, এই দিকটা আমাদের পূর্ব দিকের মধ্যে পড়ছে, ঠিক আছে? তাহলে এই যে পূর্ব দিক, এই পূর্ব দিকে আমাদের আলমগীরপুর অবস্থিত। হরপ্পার মানে আমরা যদি বলি যে ভারতবর্ষের কাছাকাছি জায়গায়, ঠিক আছে? হরপ্পার মানে এখন যে ভারতবর্ষ, ঠিক আছে, এখন যে ভারতবর্ষ আমরা যে দেখতে পাই, তো সেই আলমগীরপুর একদম পূর্ব দিকে হরপ্পার অবস্থিত ছিল। হরপ্পার অন্যান্য অঞ্চলের মতো এই অঞ্চলও বিক্রয়যোগ্য পণ্য দ্রব্যের সন্ধান মিলেছে। আবার অনেকে বলেছেন হরপ্পা সংস্কৃতির পরবর্তীকালে এই অঞ্চলের সংস্কৃতি গড়ে উঠেছে। তাহলে বিভিন্ন বিক্রয়যোগ্য পণ্য দ্রব্যের সন্ধান মিলেছে, আবার অনেকে বলেছেন হরপ্পা সংস্কৃতির পরবর্তীকালে এই অঞ্চলের সংস্কৃতি গড়ে উঠেছে। কাপড়ের উপর আঁকা ঢাকনাবিহীন লম্বা সরু পাত্রের নিদর্শন এখানে পাওয়া গেছে, ঠিক আছে? এগুলো একবার চোখ বুলাই নিবি, খুব একটা মুখস্থ করে রাখতে হবে কি না, এগুলো ছোট ছোট পয়েন্ট আছে। তারপরে দেখ কোটজি, তাহলে কোটজি প্রাক হরপ্পীয় স্থান হিসাবে পরিচিত। হরপ্পা সভ্যতার আমরা 3টা ভাগ পড়েছিলাম, তার মধ্যে প্রাক হরপ্পা মধ্যে কিন্তু কোটজি একটা হরপ্পীয় স্থান হিসাবে পরিচিত। প্রাক হরপ্পীয় যুগের বাজেয়াপ্তযোগ্য উপনিবেশ হিসাবে ধারণা দেয়। এখানকার ঘরবাড়িগুলি ছিল পাথরের তৈরি। কোটজির অস্তিত্ব ছিল 3য় সহস্র খ্রিস্টপূর্বর প্রথম দিকে খনন করে, অ্যাকচুয়ালি কোটজির অস্তিত্ব ছিল 3য় সহস্র খ্রিস্টপূর্ব প্রথম। আমরা পড়েছি যে প্রাক হরপ্পীয়র এটা সমস্যা, মানে আমরা জানি যে খ্রিস্টপূর্বাব্দ 3000 বছর আগের থেকে আমাদের হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া গেছে, মানে সেইখান থেকেই কিন্তু আমরা জানি যে 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে হরপ্পা সভ্যতা শুরু, এটা ধারণা করা হয়। তো সেই সময়ের একটা স্থান হচ্ছে কোটজি, ঠিক আছে? এবং খনন করে জানা গিয়েছে যে কোনো যুদ্ধ বিগ্রহের ফলেই এই শহরটি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। কোন রকম বহিঃশত্রু আক্রমণ হোক বা অভ্যন্তরীণ কোনো যুদ্ধ জন্যই কিন্তু এই কোটজি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। তারপরে আমরিও প্রাক হরপ্পীয় উপনিবেশ হিসাবে পরিচিত। এটাও আমরিও ছিল প্রাক হরপ্পীয়, মানে এই যে খ্রিস্টপূর্ব 3000 বছর আগেকার সময়ের এক উপনিবেশ। এই সময়ে দুর্গ নির্মাণের অভাব লক্ষিত হয়েছে। আমরির বিশেষত্ব হলো যে প্রাক হরপ্পীয় হবে, ঠিক আছে, ও পরবর্তী হরপ্পীয় সভ্যতার মধ্যে যুগ পরিবর্তনের কাল, ঠিক আছে? তাহলে প্রাক হরপ্পীয় এবং প্রাক হরপ্পা থেকে যে পরবর্তী হরপ্পীয় আসছে, সেই যে যুগটার মধ্যবর্তী সময়ের এক উপনিবেশ হচ্ছে আমরি। এই সময়কালে গন্ডারের উপস্থিতি, ঝংকারের সংস্কৃতির সন্ধান পাওয়া গিয়েছে, ঠিক আছে? গন্ডারের উপস্থিতি আমরিতে পাওয়া গেছে, আমরি। তাহলে একটু ডিটেলসে ভালো করে পড়বি, যত ভালো করে পড়বি তত নিজেরই ভালো। দেখ রোপার, বানওয়ালি, এগুলো আমরা পড়েছি, তারপর আমরা হরপ্পা ধ্বংসের কারণটা পড়বো। জাস্ট আমি বলে যাচ্ছি, তোরা শুনে যা, দেন তোদের কাজ হচ্ছে পিডিএফটাকে আবার চোখ বোলানো, এবং যদি পারিস খুব ভালো, যদি খুব ভালো ভালো ছিলা হোস, তবে এটা নোট করবি খাতায়, ঠিক আছে? নাহলে অন্তত পড়বি। দেখ রোপার অঞ্চলেই প্রাক, এখানে কিছু স্পেলিং মিস্টেক আছে, প্রাক হরপ্পীয়, রোপার অঞ্চলে প্রাক হরপ্পীয় এবং তৎকালীন হরপ্পা সংস্কৃতির সন্ধান পাওয়া গিয়েছে। তাহলে রোপার অঞ্চলেই আমাদের প্রাক হরপ্পীয় এবং তৎকালীন হরপ্পা সংস্কৃতির সন্ধান পাওয়া গেছে, মানে এই অঞ্চলটা প্রাক হরপ্পার সময়ও ছিল এবং তৎকালীন হরপ্পার সময়ও ছিল এবং পরবর্তী হরপ্পার সময়ও ছিল। তো 3টা সময়ই মনে করা হয় যে এটা ছিল।
মাটি এবং পাথর দিয়ে এখানকার ঘরবাড়িগুলি প্রধানত তৈরি হতো। মাটি এবং পাথর। এখানকার উল্লেখযোগ্য আবিষ্কারগুলি হল বাসনপত্র, গয়নাপত্র, তামার কুঠার, টাঙ্গা, ফোলা, মাটির তৈরি টেরাকোটা ফোলা, শিলমোহরে বিশেষ ধরনের চিত্র, ডিম্বাকৃতি গর্তের মধ্যে সমাধিক্ষেত্র এবং ত্রিভুজাকৃতি কাঁচা ইটের তৈরি কক্ষ বিশেষ। এখানের মানুষের সমাধির সঙ্গে একটি কুকুরেরও সমাধি দেওয়া হতো। এটা অবশ্য কাশ্মীরের বারঝোম অঞ্চলে প্রচলন ছিল, হরপ্পার অন্যান্য অঞ্চলের সেরকম প্রচলন ছিল না। দেখ এখানে কি বলা হচ্ছে, আমি আরেকটাবার বলে দিচ্ছি। মাটি এবং পাথরের ঘরবাড়ি, এখানকার উল্লেখযোগ্য আবিষ্কার বাসনপত্র, গয়নাপত্র, তামার কুঠার, টাঙ্গা, ফোলা, মাটির তৈরি টেরাকোটা ফোলা, শিলমোহর, ঠিক আছে। ডিম্বাকৃতি গর্তের মধ্যে সমাধি, মৃতদেহ সমাধি করা হতো। ত্রিভুজাকৃতি কাঁচা ইটের তৈরি কক্ষ, কাঁচা ইট দিয়ে, যেটা পোড়ানো ইট না, ত্রিভুজাকৃতি কক্ষ পাওয়া গেছে। এখানে মানুষের সমাধির সঙ্গে কুকুরের সমাধি দেওয়া হতো। মানুষ মারা গেলে যে সমাধি করা হতো তার সঙ্গে সমাধির ভেতরে কুকুরকেও একটা সমাধি দেওয়া হতো। এবং অবশ্য কাশ্মীরের বারঝোম অঞ্চলে প্রচলন ছিল। এটা অবশ্য কাশ্মীরের বারঝোম, মানে ওই অঞ্চলেই এটা প্রচলন ছিল, কাশ্মীরের বারঝোম। হরপ্পার অন্যান্য অঞ্চলে সেরকম প্রচলন ছিল না। মানে এই যে কুকুরের সমাধিটা, এই যে ব্যাপারটা বলছে, ঠিক আছে। হরপ্পার সমস্ত অঞ্চলে ছিল না, বাট রোপারে ছিল। ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, যে মৃতদেহের সঙ্গে কুকুরের সমাধি দেওয়া হতো, এরকম নিদর্শন কোন অঞ্চলে পাওয়া গেছে হরপ্পা সভ্যতায়? তো আমাদেরকে উত্তর করতে হবে রোপার। কোথায়? রোপার অঞ্চলে। বানওয়ালি, হরিয়ানার হিসার জেলায় বানওয়ালি অবস্থিত। খনন কার্যের পর এখানে দুই রকমের সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। প্রথমটি হলো প্রাক, এটা হরপ্পীয় এবং পরবর্তী হরপ্পীয় সভ্যতা। তাহলে হরিয়ানা, বানওয়ালি কোথায় অবস্থিত? বর্তমানে হরিয়ানার হিসার জেলা, ঠিক আছে। তাহলে বানওয়ালি অবস্থিত। এবার যদি আমরা বানওয়ালি যেমন আমরা পড়ছি, তার যেটা সরস্বতী নদীর তীরে অবস্থিত, 1973 আবিষ্কার হয়, আর.এস. বিস্ত আবিষ্কার করেন, ঠিক আছে। যেমন আমরা রোপার পড়লাম, রোপার আমাদের কোথায়? রোপার হচ্ছে সতলুজ বা শতদ্রু নদী বা রোপার হচ্ছে আমাদের শতদ্রু নদী বা সতলুজ নদী। হ্যাঁ, সতলুজকে শতদ্রু বলা হয়, সতলুজ, বা এটাকে আমরা শতদ্রু বলে থাকি, ঠিক আছে। শতদ্রু নদীর তীরে রোপার অবস্থিত। এবং বানওয়ালি হচ্ছে হরিয়ানা জেলায় অবস্থিত এবং এ সরস্বতী নদীর তীরে, অবস্থিত, ঠিক আছে। তো কি পাওয়া গেছে অবস্থা খননকার্যের পর? এখানে দুই রকমের সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। দুই রকমের সভ্যতা, একটি হলো প্রাক হরপ্পা এবং পরবর্তী হরপ্পা। তাহলে প্রাক হরপ্পাতেও এই শহরটা ছিল এবং পরবর্তী হরপ্পাতেও ছিল। যদিও দ্বিতীয় পর্যায়ে হরপ্পা সভ্যতা দাবা খেলার বোর্ড শহরের ঝাঁঝরি, দেখেন কি বলছে, যদিও দ্বিতীয় পর্যায়ে হরপ্পা দাবা খেলার বোর্ড, আমরা আগে দেখলাম যে দাবা খেলার নিদর্শন কোথায় পাওয়া গেছে প্রথম? কোথায় বললাম? লোথালে, তাই তো। দেখ লোথাল এখানে প্রথম পাওয়া গেছে। দেন আমাদের দ্বিতীয় পর্যায়ে হরপ্পা সভ্যতায় দাবা খেলার বোর্ড শহরে ঝাঁঝরি প্রথার প্রচলন সব জায়গায় দেখা যায়নি, ঠিক আছে। তো তারপরে কি বলছে, রাস্তাগুলি সবসময় সোজাসুজি ছিল না এবং এগুলি সমকোণ অবস্থায় বিভক্ত ছিল না। এখানকার বিশেষত্ব হলো সুশৃঙ্খল নিকাশি ব্যবস্থা, ড্রেন, নর্দমার ব্যবস্থা। খনন করার সময় উচ্চ ধরনের শস্য জবের সন্ধান পাওয়া গেছে। খনন করার সময় উচ্চ ধরনের শস্য কি, সেটা জব চাষ কোথায় হতো? বানওয়ালিতে। এবং অন্য উল্লেখযোগ্য যে সমস্ত বস্তু এখানে পাওয়া গেছে সেগুলি হলো সিরামিক শিল্প, শিলমোহর এবং সিন্ধু লিপির বিশেষ ধরনের শিলমোহর। তো এগুলো একটু পড়বি, হ্যাঁ। সুরকোদ্দা, দেখ
তো এখানে গুজরাটের কাজ অর্থাৎ ভুজ জেলা, গুজরাটের কাজ অর্থাৎ ভুজ জেলায় সুরকোড্ডা বা সুরকোদ্দা অবস্থিত। কোথায় অবস্থিত সুরকোদ্দা? গুজরাটে। কাজ অথবা ভুজ, কাজ জেলা বা ভুজ জেলায় সুরকোদ্দা অবস্থিত। 1972 খ্রিস্টাব্দে জে.পি. যোশী এই অঞ্চল খনন করে আবিষ্কার করেন। কে? জে.পি. যোশী। আমরা পড়েছি আগের দিন যে আমাদের সুরকোদ্দা আবিষ্কার করেন জে.পি. যোশী 1972-এ। দেখ, সুরকোদ্দা হলো বা সারকোদ্দা, এটা উচ্চারণ অনেক সময় অনেক রকম হয়, নিজেদের কিন্তু বুঝতে হবে। হরপ্পা অঞ্চলের গুরুত্বপূর্ণ উপনিবেশ। এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো এখানেই প্রথম ঘোড়ার হাড়ের সন্ধান পাওয়া যায়। একটি সমাধিক্ষেত্রে 4টি পাত্র সহ বিশেষ কিছু মানুষের হাড়ের সন্ধান মিলেছে। এখানে বিরাট পাথর খণ্ডের মধ্যে সমাধির সন্ধান পাওয়া গিয়েছে, যা তখনকার দিনে বিরল ছিল। সুরকোদ্দা আমাদের 1972-এ জে.পি. যোশী আবিষ্কার করেন। এখানে সমাধিক্ষেত্রে 4টি পাত্র সহ কিছু মানুষের হাড়ের সন্ধান মিলেছে এবং এখানে বিরাট আকার পাথর খণ্ডের মধ্যে সমাধির সন্ধান পাওয়া গেছে, মানে বড় পাথরের খণ্ডের মধ্যে সমাধি, যা তখনকার দিনে বিরল। বিরল মানে কি? মানে রেয়ার ছিল। দেখ, তারপরে যেটা আমরা মানে সুতকা গেন্ডর বা সাত কেন্দ্র যেটা উচ্চারণটা করি, তাহলে সুতকা গেন্ডর যেটা বলছি বা সাতকা জেন্দর, বিভিন্ন উচ্চারণে বাংলাতে ওটা ম্যাটার করে না, বাট ইংলিশে সুতকা গেন্ডরই লেখা থাকে। তো এই অঞ্চলটি বর্তমান পাকিস্তানের অন্তর্গত বালুচিস্তান সিন্ধু অঞ্চলে অবস্থিত। বালুচিস্তানে অবস্থিত এই শহর সিন্ধু সভ্যতার যুগে এক উপকূলবর্তী শহর। এই শহর সিন্ধু সভ্যতার যুগে এক উপকূলবর্তী শহর। উপকূল মানে সিন্ধু নদীর উপকূলে অবস্থিত। এখানে দ্বিস্তর বিশিষ্ট শহর পরিকল্পনার সন্ধান পাওয়া গেছে। একটি হলো দুর্গ প্রধান এবং অপরটি নিম্নস্তর শহর। সিন্ধু সভ্যতার যে আমরা উচ্চ স্তর নিম্ন স্তরটা পড়ি সেটা এখানেও পাওয়া যায়, ঠিক আছে। এই শহরে একটা হচ্ছে উচ্চ স্তর, একটা হচ্ছে নিম্ন স্তর। তো এখানে সেটাও দেখতে পাওয়া যায়। কথিত আছে যে অঞ্চলটি আসলে একটি বন্দর ছিল। এই যে সুতকা গেন্ডর একটা বন্দর ছিল মনে করা হয়। উপকূলীয় উন্নতির প্রভাবে এই অঞ্চলটি শহরে পরিণত হয়। এখানে বিভিন্ন জাহাজ বা নৌকা যে আসতো, বৈদেশিক পণ্য আসতো, তো সেই জন্য মানুষের আসা যাওয়া এই সমস্ত জন্য এটা একটা বন্দর সঙ্গে সঙ্গে একটা শহরে পরিণত হয়ে ওঠে। দেখ, হরপ্পা ধ্বংসের কারণ। তাহলে এই যে হরপ্পা সভ্যতা ছিল আমাদের, যেটা খ্রিস্টপূর্বাব্দ 3000 বছর আগে, ঠিক আছে। তো এটা 3000 BC এই সময় আমাদের হরপ্পা ছিল, যেটা 1921-এ প্রথম হরপ্পা শহর আবিষ্কার করেন দয়ারাম সাহানি। এই সভ্যতা এত সুন্দর একটা সভ্যতা, যেখানে সুন্দর নগর পরিকল্পনা, মানুষের ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু। তারপরে এই সভ্যতা, এত সুন্দর একটা সভ্যতা ধ্বংস, কলকারখানা ছিল, হস্তশিল্প ছিল, তাহলে এই সভ্যতা ধ্বংস কেন হলো? তাহলে সেই জন্য এখানে বলা হচ্ছে যে আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে হরপ্পা সভ্যতার ধ্বংসপ্রাপ্ত হয়। আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে হরপ্পা সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়, ঠিক আছে। ধ্বংসের কারণ নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদের অন্ত নেই। তাহলে ধ্বংস কখন হয়? আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে। শুরু কখন হয়? আনুমানিক 3000 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে ধ্বংসের কারণ নিয়ে পণ্ডিত বা ঐতিহাসিকদের অনেক মতবাদ আছে। 1 নাম্বার, অনেকে মনে করেন যে পূর্বে সিন্ধু উপত্যকায় প্রচুর বৃষ্টিপাত হতো। হরপ্পার পূর্ব দিকে, সিন্ধু সভ্যতার পূর্ব দিকে সিন্ধু উপত্যকায় প্রচুর বৃষ্টিপাত হতো এবং এই অঞ্চলটি ছিল জঙ্গলাকীর্ণ, মানে প্রচুর জঙ্গল, অনেক বৃষ্টি হলে কি হয়? জঙ্গল হয়। কালক্রমে এই অঞ্চলে জলবায়ুর পরিবর্তন ঘটে এবং এর ফলে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পায়, যা ভূগর্ভস্থ লবণ, যার ফলে আর কি ভূগর্ভস্থ লবণ উপরে উঠে এসে স্থানটিকে মরুভূমিতে পরিণত করে। এটা একজনের মতামত। দেন দ্বিতীয়ত, স্যার মার্টিমার হুইলার ও অনেকে মনে করেন যে পোড়া ইটের প্রচুর ব্যবহার
এখানে আমরা পড়েছি যে আমরা সিন্ধু সভ্যতায় পোড়া ইট প্রচুর ব্যবহার করা হতো ও অন্যান্য কারণে এখানে ব্যাপকভাবে বৃক্ষচ্ছেদন শুরু হয়। ইট পোড়ানোর জন্য কাঠের প্রয়োজন, আগুনের প্রয়োজন, তাহলে সেই জন্য অনেক গাছ কাটা হতো। এবং অঞ্চলটি বন শূন্য হয়ে পড়ে। এর ফলে বৃষ্টিপাতের অভাবে এই অঞ্চলে কৃষিকার্য বিপর্যস্ত হয়ে যায় এবং জনসাধারণ স্থান ত্যাগ করতে বাধ্য হয়। তাহলে এটাও একটা আমাদের পয়েন্ট, যেটা স্যার মার্টিমার হুইলার বলেছেন যে এখানে তো পোড়া মাটি মানে অ্যাকচুয়ালি ইটের প্রচুর ব্যবহার, তো এই যে ইটকে পোড়ানো হতো, তাহলে ইট যে পোড়ানো হতো সেটার জন্য আগুনের প্রয়োজন, তাহলে আগুন, কাঠ কেটে আগুন, তাহলে কাঠ যখন কাটা হচ্ছে তখন বন ধ্বংস হচ্ছে, তাহলে বন ধ্বংস হওয়ার জন্য কি হচ্ছে, তাহলে বন না থাকার কারণে বৃষ্টি কমে যাচ্ছে এবং বৃষ্টিপাতের অভাবে এই অঞ্চলে কৃষিকাজ ঠিকমতো আর হলো না। তাহলে যখন কৃষিকাজ বন্ধ হয়ে গেল তখন এখানকার মানুষ স্থান ত্যাগ করে অন্য জায়গায় চলে গেছিল। তাহলে এটাও একটা পয়েন্ট। তারপরে ডক্টর এম.আর. সাহানি ও অন্যান্য অনেকে বলেন যে বারংবার সিন্ধু নদের বন্যার ফলে সভ্যতাটি ধ্বংসপ্রাপ্ত হয়। মহেঞ্জোদারো নগরটি যে অধিকবার বন্যা কবলিত হয়েছিল এবং বন্যা প্রতিরোধের জন্য ব্যবস্থাও গ্রহণ করা হয়েছিল সে সম্পর্কে কোনো সন্দেহ নেই। তাহলে কি বলা হয়েছে যে সিন্ধু নদে বারবার বন্যা হতো এবং সেই কারণের জন্য কিন্তু এই সভ্যতাটা ধ্বংসের অন্যতম কারণ হতে পারে। এবং যেটা মহেঞ্জোদারো নগরতে বন্যা রক্ষার জন্য বিভিন্ন রকমের নিদর্শন পাওয়া গেছে। 4 নম্বরে দেখ, এই সভ্যতাটি ধ্বংসের জন্য ভূমিকম্প, অগ্নিকাণ্ড, এমনকি সিন্ধু নদের গতিপথ পরিবর্তনকেও দায়ী করা হয়েছে। হতে পারে যে ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ, এমন ভূমিকম্প হয়েছে যে পুরো শহর উল্টে মাটির নিচে চলে গেছে, এরকম হতে পারে। বা কোনো কারণে অগ্নিকাণ্ড হতে পারে এবং সিন্ধু নদের গতিপথ পরিবর্তন, হয়তো সিন্ধু নদ অন্যভাবে বইতো দেন গতিপথ চেঞ্জ করেছে, তাহলে বিভিন্ন কারণে কিন্তু এটা হতে পারে ধ্বংস সভ্যতাটার। এই সভ্যতার পতনের জন্য অনেকে আবার নগর কর্তৃপক্ষের উচ্চারণটা আমি ভুল করছি, অপদার্থ বলি না আমরা, অপদার্থতা যেটা অ্যাকচুয়ালি, এই সভ্যতা পতনের জন্য অনেকে আবার নগর কর্তৃপক্ষের অপদার্থতা ও নাগরিক আদর্শের অবনতির কথা বলেন। ঠিক আছে, তো এখানে মানুষেরও কিছু ভুল আছে, এরকম ধরনের ইয়ে করা হয় যে নগর যারা চালাতেন তারা হয়তো ঠিক মতো এভাবে এটাকে শাসন করতে পারেননি। মহেঞ্জোদারোর নিচের স্তরে নগর পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ যত সুন্দর, পরের স্তরগুলিতে তা নয়। মহেঞ্জোদারোর বিভিন্ন যে শহর পরিকল্পনা বা রক্ষণাবেক্ষণ যেমন ছিল পরের স্তরগুলিতে বা পরে অন্যান্য অঞ্চলে সেগুলি ছিল না। উপরের স্তরগুলিতে দেখা যাচ্ছে যে রাজীব দখল করে বাড়ি তৈরি হচ্ছে, নর্মদা বুজে আসছে, গলির মধ্যে ইটের পাঁজা তৈরি হচ্ছে, কিন্তু এগুলির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না, মানে প্রপার মেনটেন্স হয় নাই। শহর ছিল বাট পরবর্তীতে শহরটাকে ঠিকভাবে পরিচালনা করা হয় নাই, যা নগর কর্তৃপক্ষের একটা ভুল ছিল, সেই জন্যে শহর ধ্বংস হয়েছে এরকম ধরনের মনে করা হয়। এইভাবে ওই সভ্যতা ক্রমক্রমে ধ্বংসপ্রাপ্ত হয়ে ওঠে। তারপর কি বলছে 6 নম্বর, বলা হয় যে বিদেশি আর্যদের আক্রমণে এই সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়। বৈদেশিক আক্রমণ, ঠিক আছে, বৈদেশিক আক্রমণ, আর্যদের আক্রমণের জন্য এই সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয় এরকমটা মনে করা হয়। মহেঞ্জোদারোতে প্রকাশ্য রাস্তায়, কুয়োর ধারে, বাড়ির মধ্যে পলায়নরত বহু মানুষের স্তূপকৃত মৃতদেহ পাওয়া গেছে। এই মৃতদেহগুলি প্রকাশ্য স্থানে পড়ে, এখানে অনেক মানুষের মৃতদেহ এই সমস্ত কিছু পাওয়া গেছে। বিদেশি আক্রমণের ফলে সেগুলো হয়েছে, যার জন্য হয়তো অনেক মানুষ মারা গেছেন তাদের আক্রমণের ফলে এবং তাদের মৃতদেহ পাওয়া গেছে। তাহলে এই পয়েন্টগুলো কিন্তু আমাদের এই সভ্যতা ধ্বংসের কারণ হিসাবে পরিচয় করা হয়। পড়ে আছে দেখ, এখানে কোনো সৎকার হয়নি, মানে যে পড়ে আছে, দেন এখান থেকে এখানে চলে লাইনটা, পড়ে আছে কোনো সৎকার হয়নি এবং তাদের মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাত। এই যে আর্য আক্রমণ হয় সিন্ধু সভ্যতায়, আক্রমণের ফলে কি হয়, মানুষের উপরে আক্রমণ হয়, তাদের সঙ্গে মানে তাদেরকে বিভিন্নভাবে আঘাত করা হয়, তাদের মৃত্যু হয়, মাথার পিছনে ধারালো অস্ত্রের আঘাত, এরকম ধরনের নিদর্শন পাওয়া যায়। বলা হয় যে বিদেশিদের অকর্তৃত আক্রমণের ফলেই এই অবস্থা হয়েছে এবং দেবরাজ ইন্দ্রই এই সভ্যতা ধ্বংসকারী।
ঋগ্বেদে তাকে পুরন্দর বা দুর্গ ধ্বংসকারী বলা হয়েছে। তারপর আমাদের এরপরে আছে আমাদের বৈদিক যুগ। বৈদিক যুগে আমরা বিভিন্ন বেদ পড়ব, দেন সেখান থেকেও জানা যাচ্ছে কি যে এই সভ্যতা কিন্তু বৈদেশিকদের আক্রমণের জন্য বা এই যে ইন্দ্রদেবের জন্য সভ্যতার ধ্বংসের জন্য দায়ী, যেটা ঋগ্বেদে আমরা জানতে পারি, বা দুর্গ ধ্বংসকারী বলা হয়েছে দেবরাজ ইন্দ্রকে। বলা বাহুল্য, সিন্ধু সভ্যতা ধ্বংসের কোনো কারণেই ত্রুটি মুক্ত নয়। আপাতত মনে করা যেতে পারে যে আর্যদের আক্রমণই সিন্ধু সভ্যতা ধ্বংসের কারণ, যদিও সকলে এ সম্পর্কে একমত নন। তাহলে এটার মতভেদ আছে। একটাই কারণ আমরা বলতে পারি না যে হরপ্পা শুধুমাত্র যে কোনো একটা কারণে ধ্বংস হয়েছে, এটা না। এক হতে পারে যে অনেক ইট ব্যবহার করা হতো, গাছ কাটা হতো, তার জন্য হরপ্পা সভ্যতাতে বৃষ্টি কমে যায়, বন জঙ্গল কমে যায়। কমে গেলে কি হয়? চাষবাস বন্ধ হয়, মানুষ স্থান ত্যাগ করে। দ্বিতীয়ত সিন্ধু নদীর বারবার বন্যার কারণ হতে পারে, ঠিক আছে। চতুর্থত আমাদের ভূমিকম্প হতে পারে, ঠিক আছে। তো এর অনেক কিছু কারণের জন্য কিন্তু অগ্নিকাণ্ড হতে পারে, এই সমস্ত কিছু কাণ্ড নিয়ে আর্যদের আক্রমণ, বিভিন্ন কাণ্ডের জন্য কিন্তু হরপ্পা সভ্যতা ধ্বংস হয়েছিল বলে মনে করা হয়। তাহলে এই যে আমি পয়েন্টগুলো বলে দিলাম, তুই যদি নোটটা পুরোপুরি মুখস্থ নাও করিস, তুই পয়েন্টগুলো মনে রাখলেও যে কোনো ছোটো এমসিকিউ হোক বা তুই নিজের মতো করে নোট লিখতে পারবি। দেখ নেক্সট চলে, দেখ গুরুত্ব বা অভিনবত্ব। লাস্টে আমরা চলে এসেছি সিন্ধু সভ্যতার একদম শেষে। সিন্ধু সভ্যতা এখনকার মতন শেষ। সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতার আজকে শেষ ক্লাস। দেন এই ক্লাস দেখতে গেলে রেকর্ডিং দেখতে হবে। দেখ, সিন্ধু সভ্যতা আবিষ্কারের ফলে জানা গেছে যে ভারতীয় সভ্যতা সুমের, আক্কাদ, মিশর প্রভৃতি প্রাচীন সভ্যতা সমসাময়িক। এটা জাস্ট একটা গুরুত্ব লেখা আছে, আমরা এটা প্রথমে পড়েছি যে মেসোপটেমিয়ান সভ্যতা, সুমের সভ্যতা, মিশরীয় সভ্যতা, ঠিক আছে, বিভিন্ন সভ্যতা সমসাময়িক হচ্ছে আমাদের এই সিন্ধু সভ্যতা। প্রাচীন বিশ্বে আয়তন ও ব্যাপ্তির দিক থেকে হরপ্পা সভ্যতা অদ্বিতীয়, ঠিক আছে। ব্যাপ্তি এবং আয়তন, ঠিক আছে, এই দিক থেকে সিন্ধু সভ্যতা সব থেকে বড় বিশ্বের অন্যান্য সভ্যতার থেকে। বিশ্বের অন্যান্য সভ্যতার থেকে ব্যাপ্তি এবং আয়তনের দিক থেকে সিন্ধু সভ্যতা প্রথম স্থান, অদ্বিতীয় মানে প্রথম। পোড়া ইটের ব্যবহার, ডাস্টবিন ব্যবহার করতো মানুষ, ঠিক আছে, ময়লা আবর্জনা করার জন্য ডাস্টবিন, সকপিট, জল সকপিট, পয় প্রণালী মানে ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন ব্যবহারে হরপ্পা সভ্যতা অতুলনীয়। ধানের চাষ ও মুরগি পালনের সূত্রপাত হয় সিন্ধু সভ্যতাতে। ধান চাষ, মুরগি, এ সমস্ত বা পশু পাখি পালন সিন্ধু সভ্যতাতে কিন্তু শুরু হয়। তারপরে উৎকৃষ্ট মানের তুলোর চাষ, ঠিক আছে, তুলোর চাষ এবং সুতি বস্ত্র উৎপাদনে সিন্ধুবাসীদের কৃতিত্ব ছিল অসাধারণ। তাহলে তুলো চাষ করে সেগুলো থেকে সুতো করে সুতি বস্ত্র উৎপাদন সিন্ধুবাসীরা করে থাকতো। তাহলে সিন্ধু সভ্যতা এই ছিল আমাদের। আমরা কি কি পড়লাম সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য পড়লাম। আগের ক্লাসে আমরা সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য, নগর পরিকল্পনা কেমন ছিল, নগরগুলো, ধর্মীয় জীবন, প্রথম অর্থনৈতিক জীবন, দেন আমাদের ধর্মীয়, রাজনৈতিক, হলো। তারপরে আমরা পড়লাম বিভিন্ন স্থান, তারপরে আমরা পতন বা ধ্বংসের কারণ, তাহলে আমাদের এই পুরো টপিকটা সিন্ধু সভ্যতার মধ্যে পড়লাম, যেটা আমি একটা ক্লাস মনে হয় আপলোড করেছি, দেন আরো বাকি ক্লাস আপলোড করব, ঠিক আছে।